রাত একটু বাড়লে একে একে অনেকে এসে দেখা করে গেল। এরা সকালে চান সেরে নাকে মুখে গুঁজে ফেরি কি দোকানদারি করতে বেরিয়েছিল, এইমাত্র ফিরেছে। বিনু যখন পড়ন্ত বেলায় যুগলের সঙ্গে আসে, ওরা কেউ মুকুন্দপুরে ছিল না। হেমকর্তার নাতিকে দেখে সবাই ভীষণ খুশি। বিনু যে সত্যি সত্যি মুকুন্দপুরে আসবে, এই ছিল তাদের পক্ষে সম্পূর্ণ আশাতীত। সকলেই জানালো কালকের দিনটা কেউ আর বেরোবে না, বিনুর সঙ্গেই কাটিয়ে দেবে। সবার শেষে এলো হরনাথ। 40-এর উপরে বয়স, রোগা পাতলা চেহারা, লম্বাটে মুখ, চুল উঠে উঠে কপালটা মাঠ হয়ে গেছে, পরনে ধুতি আর হাতা গুটোনো শ্যাওলা রঙের ফুল শার্ট। রাজদিয়া থেকে 7-8 মাইল দূরে হাজিপুরে ছিল হরনাথদের বাড়ি, কিন্তু দেশে থাকতে তার সঙ্গে কখনো দেখা হয়নি বিনুর, কিংবা দেখা হলেও মনে নেই। হরনাথ বলল, মুকুন্দপুরের বেবাক মানুষের মুখে আপনার কথা এত শুনছি যে দেখনের বড় ইচ্ছা আসিল। আইজ আপিসে আর্জেন্ট কাম আসিল, তাই যাইতে হইছে, কাইল ছুটি নিছি। সে জানায় এই নয়া বসতের বাসিন্দাদের মতন তারও ইচ্ছা কালকের দিনটা বিনুর সঙ্গে কাটিয়ে দেয়। কিছুক্ষণ গল্প করে হরনাথ চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই গণেশ এসে হাজির। যুগলকে বলল, মায়ের রান্ধন হইয়া গেছে, জিগাইল বাবু গোপলায় কি অহন খাইব। হঠাৎ যেন খেয়াল হলো যুগলের। সেই দুপুরের আগে আগে সুধাদের বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে বিনু। শিয়ালদা স্টেশনে রাজদিয়া অঞ্চলের মানুষজনের খোঁজ করা, পতিতপাবনদের নিয়ে আগরপাড়ায় এসে 3-3.5 মাইল হেঁটে মুকুন্দপুরে আসা, ধকল তো কম যায়নি। এখানে এসে 2খানা বিস্কুট আর 1 কাপ চা ছাড়া কিছুই পেটে পড়েনি। বিনুর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। শশব্যস্ত যুগল বলল, হ আহনি খাইব, তোর মায়ের এই ঘরেই খাওয়ানোর বন্দোবস্ত করতে ক। লহমায় সব ব্যবস্থা হয়ে গেল। চটের উপর সুতোর নকশা করা মস্ত আসন পেতে ঝকঝকে ভরনের গেলাসে জল দিয়ে এনে রাখল পাখি। তারপর কাঁসার থালায় ভাত এবং ছোট বড় বাটিতে বোঝাই করে খাদ্যবস্তু আসতে লাগলো। যুগল কৃতার্থ ভঙ্গিতে বলল, আপনি যে কোনোদিন আমাগো বাড়িতে 2 গা ভাত খাইবেন স্বপ্নেও ভাবি নাই, কি যে সৌভাগ্যী। এইসব বলে আমাকে লজ্জা দিও না তো যুগল। ঠিক আছে, আর কমু না, খাইতে বসেন ছোটবাবু। এ কি, তোমরা খাবে না? আপনি আগে খাইয়া লন, আমরা পরে খামু। তা হবে না, তোমরাও বসো একসাথে। অনেক বলা সত্ত্বেও কিছুতেই যুগলকে বসানো গেল না। তবে কার্তিক গণেশের জন্য আসন পেতে দিল পাখি। একসঙ্গে খেতে বসে তারা বিনুকে সঙ্গ দেবে। পাখি প্রচুর পদ রেঁধেছে। 3 রকমের মাছ, কাতলা, বোয়াল, মৌরলা, ভাজা, ঝোল এবং সর্ষে বাটা দিয়ে ঝাল, তাছাড়া মসুর ডাল, মাছের মাথা দিয়ে কচুর শাক। এ কি করেছো তোমরা? মানুষে এত খেতে পারে নাকি? এত আর কই, রাইজদায় হেমকতর বাড়িতে খাওয়ানটাই না খাইতাম, এই তুলনায় কি বা আপনার সমুখে ধৈর্য দিতে পারছি। এত খরচ করার কোনো মানে হয় যুগল? খরচ আর কই করলাম, চাউল আর ডাউল ছাড়া কিছুই কিনি নাই। মাছ যা দেখতে আসেন হগলি আমাগো বিলের, কচুও এই হানহারি। বিপুল পরিমাণ খাদ্যবস্তু সাজিয়ে দিয়ে সামান্য দূরে নত চোখে বসে আছে পাখি। মাথায় ছোট করে ঘোমটা টানা, কপালে মস্ত সিঁদুরের ফোঁটা, সিঁথিতে চওড়া করে সিঁদুরের টান। 2 ছেলের মা, তবু মনে হয় নতুন যুবতী। দেশভাগের পর যে এত ঝড়ঝাপটা গেছে, তবু তার চেহারায় এখনও লাবণ্য আর সরলতা মাখানো। শালিকের মতন টানা কালো চোখে আর ঠোঁটে লাজুক হাসি। বিনু বলল, ভাত ডাল মাছ যা দিয়েছ, এবার অর্ধেক তুলে নাও। না না ছোটবাবু, কিছুতেই না, ওইটুকু না খাইলে আমাকে শান্তি হইব না। বিনু একরকম জোর করেই বেশ খানিকটা ভাত মাছ টাছ তুলিয়ে ছাড়ল, তারপর খেতে শুরু করল। খাওয়ার সঙ্গে সঙ্গে গল্প, এলোমেলো অসংলগ্ন। হেমনাথের বাড়িতে পালা পার্বণে কী ধরনের ভোজ হতো, সীমান্তের এপারে জিনিসপত্র এমনই অগ্নিমূল্য যে কোনো কিছুতেই হাত ঠেকানো যায় না, ইত্যাদি ইত্যাদি। এরই ফাঁকে বহুকাল আগে সুজনগঞ্জের হাটে যাওয়ার পথে অথই জল সাঁতরে বিনুদের নৌকোয় পাখির উঠে আসার কথাও উঠল। বিনু খেতে খেতে লক্ষ্য করল লজ্জায় পাখির মুখ মাটিতে ঠেকে গেছে। হ্যারিকেনের উজ্জ্বল আলোর ছটা পড়েছে তার মুখটায়।
সেদিনের জলপরীর মতন আজও তাকে অলৌকিক মনে হচ্ছে। একসময় বিনু হঠাৎ জিজ্ঞেস করল, তোমাদের মুকুন্দপুরে সব মিলিয়ে কতজন আছে? কেন? বলোই না। এই পোলাপান মিলাইয়া তা 160-70 হইব। বিনু জানালো তার খুব ইচ্ছা কাল দুপুরে একসঙ্গে মুকুন্দপুরবাসীদের পাশাপাশি বসে খাবে। কারোর বাড়িতে আলাদা করে রান্না হবে না, এখানকার মেয়েরা সবার মিলে রান্নাবান্না করবে, সমস্ত খরচ বিনুর। যুগল কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে, এত মানুষেরে খাওয়াইবেন কেন আপনি? অনেকদিন বাদে দেশের লোকজনের সঙ্গে দেখা হলো, একসঙ্গে একটু আনন্দ করব, এই আর কি। ছোটবাবু, মেলা টাকা খরচ হইব। কত আর? 100 টাকায় হবে না? মাছ তো আর কিনন লাগবো না, বিল থেকে ধইরা লইলেই হইব। কিননের মধ্যে এই চাউল ডাউল আর আনাজপাতি 100 টাকায় ভাইসা যাইব। আপনি খাইতে থাহেন, আমি অহনি বেবাকরে জানাইয়া আসি। তার আর তর্সই ছিল না। খুশিতে উত্তেজনায় ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে বাইরের অন্ধকারে এবং কুয়াশায় সে মিলিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর যুগল যখন ফিরে এলো, বিনু আর কার্তিক গণেশের খাওয়া হয়ে গেছে। বাইরের উঠোনে আঁচিয়ে এসে বিনু বিছানায় বসেছিল। পাখি এঁটো বাসনকুসন তুলে নিয়ে মাটির মেঝে পরিপাটি করে নিকিয়ে দিয়ে গেছে। একধারে সেই হেরিকেনটা জ্বলছে। ঘরে বিনু ছাড়া এখন আর কেউ নেই। কার্তিক গণেশ পাখির সঙ্গে চলে গেছে পাশের ঘরে। যুগলকে দেখে একটু হেসে বিনু বলল, কি খবর দেওয়া হলো? যুগলের চোখে মুখে আনন্দ আর উত্তেজনার রেশ এখনো থেকেই গেছে। সে বলল, দিয়ে আসলাম। এইখানহার মানুষ কত যে খুশি হয়েছে বুঝাইয়া খইতে পারুম না। হেরা কি কয় জানেন ছোটবাবু? কি? হেম কথায় রাইজ দেয়ার তেনার বাড়িতে যে যাইতো, হ্যারে ঠাইসা খাওয়াইতো, না খাইলে সারণ সুরন নাই। তেনার নাতি দাদুর মেজাজ খান পুরা পাইছে। বিনু আর যুগল দুজনেই হাসতে লাগলো। যুগল এবার একটু গম্ভীর হয়ে বলল, তয় এখান কথা। কি কথা? আমাগো এইখানে 2 ঘর বামন আছে, তেনারা আর হগলের লগে বৈশা খাইতে চায় না। ভাবতে আসি চাউল ডাউল মাছ তাগো ঘরে পাঠাইয়া দিমু, নিজে গোটটা নিজেরা রাইন্দা খাউক। দেশ থেকে আইসা শিয়ালদা স্টেশনে পইরা আসিল বছরখানেক। লঙ্গরখানায় কোন যাইতে রান্দা খিচুড়ি খাইছে। মুকুন্দপুরে আইসা হেগো মাথায় জাত সারা দিয়া উঠছে। যুগলের স্বরে ক্ষোভ, ধিক্কার এবং চাপা ক্রোধ। বিনু কোনো উত্তর দিল না। দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব খুইয়ে কে কোথায় ছিটকে পড়ল, বিশ্বব্রহ্মাণ্ড উথাল পাতাল, কোনো কিছুই তো আর আগের জায়গায় নেই। তবু মুকুন্দপুরের 2 ঘর বামন সুযোগ পাওয়া মাত্র জাতপাতে সেই পুরনো গোঁড়ামিতে ফিরে গেছে। বিনুর মনটা খুব খারাপ হয়ে গেল। একটু নীরবতা, তারপর যুগল বলল, ঘুমনি পাইছে ছোটবাবু? সমস্ত দিন কম তাফাল তো যায় নাই। সত্যি ঘুম পাচ্ছিল। সেই দুপুর থেকে নানা জায়গায় ছুটোছুটির পর গা এখন ছেড়ে দিয়েছে। 2 চোখ জুড়িয়ে আসছে। আস্তে আস্তে মাথা নাড়ল বিনু। হ্যাঁ, ঘুম আসছে। ঘরে হ্যারিকেন বাতি রইল, আপনি দরজায় খিল দিয়া শুইয়া পড়েন। এখন কথা ছোটবাবু, রাইতে বাইরে যাওয়ানোর দরকার হইলে আতখা বিছানা থেকে লাইমা পইরেন না। হ্যারিকেন বাতি তো আঙ্গাইয়া থাকবো, দেখা শুই না নিচে পা রাখবেন। আমরা পাশের ঘরে থাকুম, আমাকে বরং ডাইকেন। কেন বলো তো? ভালা কইরা দেখেন। ঘরের চারিদিকে কেঁচা বাঁশের বেড়াগুলোর দিকে আঙুল বাড়িয়ে যুগল বলল। বিনু লক্ষ্য করল বেড়াগুলো সব জায়গায় মেঝের মাটিতে গাঁথা নেই। কোথাও কোথাও 4-5 আঙুল ফাঁক রয়েছে। ফাঁকগুলো দেখছেন তো? ওর ভিতর দিয়া রাইতে সাপ হান্দে। বিলান জাগা, সাইড দিকে মেলা সাপ। এর ভিতর তোমরা আছো কি করে? এর মধ্যেই থাকতে হইবেও। আমাগো দেশে সাপ আসিল না, যেইখানেই খাল বিল নদী জঙ্গল সেইখানেই সাপ। তাই রোজ কিন্তু ঘরে সাপ হান্দে না, কোনো কোনো দিন আইসা পড়ে। তোমরা বেড়ার ওই ফাঁকগুলো বুঝিয়ে দিতে পারো না? দেই তো, কিন্তু ইন্দুরে কাইটা দেয়, আবার বুঝাই আবার কাটে। ওই ফুটাগুলো সাপের যাওন আসনের পথ। 2-4 দিনের ভিতরে ওইগুলান ফির বুঝাইয়া ফেলামু। বিনু আতঙ্কগ্রস্ত হলে কি হবে? যুগলের কিন্তু ঘরে সাপের আনাগোনা নিয়ে কোনো রকম দুশ্চিন্তাই নেই, একেবারে নির্বিকার। রাতে জমি মালিকের সশস্ত্র বাহিনী উৎখাত করার জন্য আচমকা আচমকা হানা দেয়।
চারপাশের জলায় জঙ্গলে সাপের ছড়াছড়ি। এমন এক ভয়ঙ্কর পরিবেশের সঙ্গে কি আশ্চর্যভাবেই না ওরা মানিয়ে নিয়েছে। সব কিছুই যেন শ্বাসবায়ুর মতন সহজ আর স্বাভাবিক। যুগল চলে যাবার পর দরজায় খিল দিয়ে শুয়ে পড়ল বিনু। নিমেষে নিবিড় ঘুমে তার চারপাশের পৃথিবী লুপ্ত হয়ে গেল। হঠাৎ তুমুল শোরগোলে ঘুম ভেঙে গেল বিনুর। সঙ্গে সঙ্গে দরজায় অনবরত ধাক্কা। ছোটবাবু, ও ছোটবাবু, কপাট খোলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যুগলের গলা। ঘুম চোখে প্রথমটা বিনু খেয়াল করতে পারল না কোথায় আছে। পরক্ষণে সমস্ত মনে পড়ে গেল। যুগলের ডাকাডাকির মধ্যে এমন এক তীব্র ব্যগ্রতা রয়েছে যে বিনু চকিত হয়ে ওঠে। মশারি তুলে লাফ দিয়ে নিচে নেমে দরজা খুলে দেয়। যুগল ঝড়ের গতিতে ঘরে ঢুকে কোণা থেকে একটা লাঠি আর টেটা নিয়ে মুহূর্তে বেরিয়ে যায়। পিছন থেকে বিনু জিজ্ঞেস করে, যুগল, যুগল দাঁড়াও, কি হয়েছে, কি হয়েছে? দূর থেকে যুগলের গলা ভেসে আসে, ছোটবাবু, পঙ্গির পুতেরা আগুন লাগাইতে আসছে। আইজ হালাগো জমের দক্ষিণ দুয়ার দেখাইয়া সারুন। আপনি ঘর থেকে বাইরে হইবেন না ছোটবাবু। জমের দক্ষিণ দুয়ারের শাসানিটা আগে আরও একবার কি দিয়েছিল যুগল? মনে পড়ল না। বিনু পলকে আন্দাজ করে নেয় জমি মালিকের ঘাতক বাহিনী নির্ঘাত হানা দিয়েছে। শিরদাঁড়ার ভিতর দিয়ে শিহরণ খেলে যায় তার। ঘর থেকে বেরোতে বারণ করছে যুগল, কিন্তু প্রবল উত্তেজনা বিনুকে এক ধাক্কায় বাইরে টেনে নিয়ে আসে। গোটা মুকুন্দপুর জুড়ে প্রতিটি কোণা থেকে একটা ধ্বনি উঠছে, কালী মাইকি যায়। আওয়াজটা হেমন্তের কুয়াশাচ্ছন্ন আকাশ চিরে চিরে দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে। পুরুষ মানুষরা কেউ ঘরে নেই, সকলের হাতেই মারণাস্ত্র, লাঠি, বল্লম, লেজা, অনেকের হাতে মশাল। গলার শিরা ছিঁড়ে চিৎকার করতে করতে তারা মুকুন্দপুরের শেষ মাথায় কাতার দিয়ে দাঁড়িয়ে পড়েছে। মশারের আলো তাদের ক্রুদ্ধ, হিংস্র, উত্তেজিত মুখগুলোর ওপর ঝলকে যাচ্ছে। অনেকটা দূরে পশ্চিম দিকে ধানক্ষেত যেখানে শুরু, সেখানে দাঁড়িয়ে আছে আর একটা দল। তাদের হাতেও রকমারি অস্ত্র এবং মশাল, তবে ওরা 15-20 জনের বেশি হবে না। মুকুন্দপুরের বিশাল প্রতিরোধ বাহিনী দেখে তারা আর এগুতে সাহস পাচ্ছে না। দুই পক্ষই নিজের নিজের জায়গায় অনড় দাঁড়িয়ে একটানা অকথ্য খিস্তি খেউর করে চলেছে। এ যেন এক আদিম রণভূমি। কোনো পক্ষই নীরব নেই। ওরা কি জবাব দিচ্ছে এত দূর থেকে বোঝা যায় না, তবে সেগুলো নিশ্চয়ই শাস্ত্রবাক্য নয়। বড় চত্বরে সব ঘর থেকে বউ-ঝি, বুড়ো বুড়ি এবং বাচ্চা কাচ্চারা বেরিয়ে এসেছিল। তারা উদ্ভ্রান্তের মতন ছুটোছুটি করছে, কেউ কেউ সমানে কাঁদছে। হতবুদ্ধি বিনু পলকহীন তাকিয়ে থাকে, কি করবে ভেবে পায় না। হঠাৎ চোখে পড়ে যুগলদের উঠোনের এক কোণে 2 ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে পাখি, জড়সড় সন্ত্রস্ত। পাখিও বিনুকে দেখতে পেয়েছিল, কাঁপা গলায় বলল, আপনি বাইর হয়েছেন কেন? কার্তিক গণেশের বাপে আমারে নজর রাখতে কইয়া গেছে। আপনি যান, ঘরের ভিতরে যান, যে কোনো সময় খুনাখুনি বাইরে যাইতে পারে। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তুমি ছেলেদের নিয়ে যাও, ঘরে যাও। বিনুর কণ্ঠস্বরে হুকুমের মতো কিছু ছিল। পাখির আর কিছু বলতে সাহস হলো না। নিঃশব্দে 2 ছেলের হাত ধরে তাদের ঘরে নিয়ে চলে যায় পাখি। বিনু উঠোনেই দাঁড়িয়ে থাকে। ওদিকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দুপক্ষের মধ্যে বাংলা ভাষার বাছা বাছা কিছু গালাগালির আদান প্রদান চলে। যে শব্দপুঞ্জের সৃষ্টি হয় তা হেমন্তের বাতাসকে বিষিয়ে তোলে। তবে নৈশ যুদ্ধটা শেষ পর্যন্ত হতে হতেও হয় না। বেগতিক বুঝে হানাদারেরা ধানক্ষেত পেরিয়ে উধাও হয়ে যায়। মুকুন্দপুরের পদাতিক বাহিনী ফিরে এসে মশাল নিবিয়ে যে যার ঘরে চলে যায়। বিশাল চত্বরটা ফাঁকা হয়ে গেছে। বুড়ো বুড়ি, অল্প বয়সের ছেলে মেয়ে, বউঝি, এখন আর কেউ নেই। উঠোনেই দাঁড়িয়েছিল বিনু। যুগল ফিরে এলো। আমি জানতাম চিল্লামিল্লি শুনে ছোটবাবু কিছুতেই ঘরে বসে থাকবো না। পাখি আপনার বাইর হইতে না করে নাই, আমি যে ওরে অত কইরা কইয়া গেলাম। বিনু জানায়, অবশ্যই পাখি তাকে ঘরে থাকতে বলেছিল, কিন্তু সে তার বারণ শোনেনি। হইচই শুনে ওরাও বেরিয়ে পড়েছিল। বিনুই বরং ওদের জোর করে ঘরে পাঠিয়ে দিয়েছে। যুগল বলল, আর ও সে খাড়াইয়া থাইকেন না, ভিতরে চলেন। দুজনে বিনুর ঘরে আসে। যুগল বলল, নিজের চৌখে দেখলেন তো আমরা কেমন কইরা বাইসা আছি। কাল রাতে এখানকার সবাই ঘুমিয়ে পড়েছিল, জমিদারের গুন্ডারা যে এসেছে টের পেলে কি করে? আপনারে কইছিলাম না, পালা কইরা কইরা রাত জায়গা আমরা নজর রাখি। কাইল জাগো পালা আসিল, হেরা
সুরের পুতেগো দেখা কালী মাইকি জয় ধ্বনি দিয়া বেবাকরে সজাগ কইরা দিছে। এরপর মা কালীর নাম লইয়া লাঠি সরকি হাতে আমরা সাইড দিক থেকে বাইর হইয়া পড়লাম। বিনুর মনে পড়ে গেল গত বৃহস্পতিবার সুধাদের বাড়িতে যুগল এই ধরনের নজরদারির কথা বলেছিল বটে। যুগল বলল, আপনি আসছেন আর শালারা আজই আতখা আগুন ধরাইতে আসলো। আপনার ক্যাঁচা ঘুমটা ভাঙা গেছে, আর জায়গা থাকবেন না, শরীর খারাপ হইব। দুয়ার বন্ধ কইরা শুয়ে পড়েন ছোটবাবু। যুগল চলে যাবার পর দরজায় খিল আটকে ফের শুয়ে পড়ে বিনু। ঘুম ভাঙতে আজ অনেক বেলা হয়ে গেল। দূর থেকে পাকপাখালির অবিরল কিচিরমিচির ভেসে আসছিল, মানুষজনের গলাও শোনা যাচ্ছে। চোখ মেলে বিনু দেখতে পেল কেঁচা বাঁশের বেড়ার ফাঁক দিয়ে সোনালি ফিতের মতন রোদের অজস্র ফালি ঘরের ভিতর এসে পড়েছে। ধর্মর করে সে উঠে বসল, কটা হাই তুলে বিছানা থেকে দ্রুত নেমে দরজা খুলল। বাইরের উঠোনে যুগলরতা রয়েছেই, মুকুন্দপুরের আরও কজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। দূরের চত্বরে প্রচুর লোকজন চোখে পড়ছে। চোখেতে বিনুর মনে পড়ে গেল আজ এখানকার কেউ কাজে বেরোবে না, সেই তাদের খাওয়াবে, যাবতীয় খরচ তার। কালই টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু খেয়াল ছিল না। বিব্রত বিনু ডাকতে লাগল, যুগল, যুগল। এই তো ছোটবাবু, ঘুম ভাঙল? এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকনি কেন? কাল রাইতে এমন তাফাল গেল, ঘুমাইছেন দেরিতে, হেললেগা আর জাগাই নাই। এসো এসো, টাকা নিয়ে যাও। এতগুলো লোক খাবে, জিনিসপত্র কেনার ব্যবস্থা করতে হবে তো, কখন কি করবে? ঘরের ভিতর চলে এসেছিল দুজনে কথা বলতে বলতে। যুগল হেসে বলল, চিন্তা কইরেন না ছোটবাবু, মাছের বন্দোবস্ত হইয়া গেছে। কাল রাইতে কইয়া রাখছিলাম, আইজ ভোরে উঠা বারৈগ পান বল্লভ, আমার বইনের জামাই ধনঞ্জয়, এমন 4-5 জনে জাল নিয়ে বিলে নামছিল। 4টা আলিশান কাতল আর 6টা বোয়াল মারছে। সে আরও জানায় এদিকের তোড়জোড় পুরোদমে চলছে। বিনুর টাকাটা পাওয়া গেলেই কয়েকজনকে আগরপাড়ার বাজারে পাঠানো হবে। তারা চাল, ডাল, আনাজ, তেল, মশলাপাতি কিনে আনবে। কতক্ষণ আর লাগবে? বড় জোর 2.5-3 ঘন্টা। এ ঘরের বিলের দিকে জানলাটা কাল রাতে বন্ধ করে রাখা হয়েছিল। সেটার পাশে দুটো আংটায় বিনুর কাপড়ের ঝোলা এবং জামা ঝোলানো রয়েছে। জামার পকেটেই আছে তার মানি ব্যাগ। বিনু জামাটা আনতে যাচ্ছিল, হঠাৎ তার হাতটা ধরে টেনে রাখে যুগল। ত্রস্ত সুরে চেঁচিয়ে ওঠেন, যাইয়েন না, যাইয়েন না, ওই দেখেন দেখেন বলে আঙুল বাড়িয়ে দেয় সে। আংটার পাশে যে দড়িটা দিয়ে মশারিটা বিলের দিকের বেড়ার গায়ে বাঁধা রয়েছে, সেটা পেঁচিয়ে রয়েছে গায়ে হলুদ হলুদ রেখাওয়ালা কালো রঙের একটা সাপ। বিনু চমকে ওঠে, আপনারে কইছিলাম না, শালার পুতেরা রাইতের আন্ধারে ঘরে হান্দে। বলে সে অস্ত্র টস্ত্র কোনটায় থাকে যেখানে, সেখান থেকে একটা লাঠি এনে দড়িতে জোরে জোরে কটা ঝাঁকি মারল। সাপটা মাটিতে পড়ে প্রচণ্ড আক্রোশে লেজে ভর দিয়ে বিশাল ফনা তুলে দাঁড়িয়ে পড়ল। ছোবল মারার জন্য অল্প অল্প ফনাটা দুলছে, সেটার চোখ দুটো চুনির মতো জ্বলছে। যুগল সাপটাকে এতটুকু সুযোগ দিল না। বিদ্যুৎ গতিতে লাঠির এক বাড়িতে প্রথমে ওটার কোমর ভেঙে দিল, তারপর ঘায়ের পর ঘা। সাপের ইহলীলা লহমায় শেষ। বিলের দিকে জানালা খুলে মরার সাপটাকে লাঠির ডগায় তুলে বাইরে ফেলে দিতে দিতে বলল, ঘরে যেমন হানছিলি তোরে নিপাত করলাম। লাঠিটা জায়গা মতো রেখে এসে বলল, পাখি উঠানে আপনার মুখ ধোয়ানোর লাইগা বালতিতে জল আইনা রাখছে, মুখ ধুইয়া চা সু খাইয়া লন। খাইলে আমাগো এই জায়গা খান দেখাইতে পারি নাই, আইজ ঘুরাইয়া দেখামু। অবাক বিস্ময়ে যুগলের কাণ্ডকারখানা বিনু দেখছিল। এমন একটা বিষধর সাপ মারার পরও পুরোপুরি নির্বিকার। এইসব যেন তার কাছে জল ভাত। অদ্ভুত এক ঘোরের মধ্যে মানি ব্যাগ বার করে যুগলকে সে টাকা দিল। যুগল চলে গেল। মুখটুক ধুয়ে এসে বাক্সি জামা কাপড় ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিল বিনু। প্রায় সঙ্গে সঙ্গে পাখি চা আর বেতে সাজিতে সকালের খাবার নিয়ে এলো, চিনে ভাজা, নারকেল কোড়া আর এখো গুড়। খাওয়া যখন শেষ, যুগল আবার ফিরে এসে তাকে নিয়ে বেরিয়ে পড়ল। উঠোন পেরিয়ে বিশাল চত্বরটা এসে বিনুর চোখে পড়ল সারা মুকুন্দপুর ওখানে ভেঙে পড়েছে। চারিদিকে তুমুল ব্যস্ততা। 2:45 মতন মানুষ খাবে, তারই তোড়জোড় চলছে।
বয়স্ক কজন মেয়ে মানুষ চত্বরের এক কিনারে গর্ত খুঁড়ে ইট পেতে বিরাট বিরাট আখা বানাচ্ছে। সেগুলোর পাশে স্তূপাকার শুকনো লকড়িগুলো জ্বালিয়ে রান্নাবান্না হবে। আরেকদিকে অন্য একটা দল বড় বড় বঁটি পেতে বসেছে। তাদের সামনে বিশাল বিশাল পাহাড় প্রমাণ কাতলা আর বোয়াল কাতার দিয়ে শোয়ানো রয়েছে। ভোজের জন্য এগুলোই ভোরবেলা বিল থেকে ধরে আনা হয়েছে। এবার তাদের কাটা হবে। পুরুষরা অনেকেই বিল থেকে বালতি বালতি জল এনে রাখছে, রান্নার কাজে লাগবে। কেউ কেউ কোত্থেকে যেন নিয়ে আসছে গোছা গোছা কলাপাতা। বেশিরভাগই উদ্দেশ্যহীনের মতন এধারে ওধারে ঘোরাঘুরি করছে। নানা জায়গায় ছোট ছোট জটলা তারা জোর আড্ডা জমিয়েছে। এখানকার যত বাচ্চা কাচ্চা সব পুরো চত্বর তোলপাড় করে বেড়াচ্ছে। তাদের সঙ্গে জুটেছে একপাল কুকুর, সেগুলোও বাচ্চাদের পিছন পিছন ছুটছে। সমস্ত এলাকা জুড়ে উৎসব উৎসব ব্যাপার। কে বলবে কাল হানাদারেরা যখন নতুন বস্তিতে আগুন ধরিয়ে এলাকার মানুষজনকে উৎখাত করতে আসে, আতঙ্কে উত্তেজনায় সব থমথম করছিল। পুরুষেরা অবশ্য জমি মালিকের ভাড়াটে বাহিনীর সঙ্গে লড়ার জন্য ছুটে গিয়েছিল, মেয়েরাও বেরিয়ে পড়েছিল। রাতারাতি অলৌকিক কোনো ভোজবাজিতে সব কিছু পাল্টে গেছে। যেখানে বড় বড় মাছগুলো ফেলে রাখা হয়েছে, বিনুকে নিয়ে প্রথমে সেখানে চলে এলো যুগল। দেখেন ছোটবাবু, মাছ দেখেন, এক একটার ওজন 8-10 স্যারের কম হইব না। এমন মাছ আপনি বর্ডারের এই পারে আর কোনো হানে পাইবেন না। যুগলের উচ্ছ্বাস দেখে সামান্য হাসে বিনু, কিছু বলে না। তার চোখে পড়ল মাছ কাটুনিদের মধ্যে পতিতপাবন আর হরিন্দর বউরাও রয়েছে। একটা রাত পেরুতে না পেরুতেই তারা এখানকার মানুষজনের সঙ্গে মিশে গেছে। বিনুর খুব ভালো লাগলো। মাছ দেখানো হলে যুগল বলল, চলেন এইবার অন্য হানে যাই। ওরা বিলের দিকে হাঁটতে শুরু করে। এর মধ্যে অনেকেই তাদের সঙ্গ নিয়েছে। সবার মুখেই এক কথা, দেশভাগের পর এমন আনন্দ আর কোনোদিন পায় নাই। হগলি হ্যামকর্তার নাতির লজ্ঞা। চারপাশের মেয়েরা কেউ অবশ্য কিছু বলছিল না, শুধু লাজুক মুখে হাসছিল। তাদের চোখে অপার খুশির ঝলক। বিলের পাড় ধরে পূব দিকে বসতির শেষ মাথায় চলে আসে বিনুরা। এরপর একদিকে বিলের ধার ঘেঁষে উদ্দাম কচুবন, পানি কচু, শোলা কচু, খাড়কন। তাছাড়া আছে প্রায় মাইল খানেক জুড়ে বেদঝোপ, কালো কালো মুত্রা বন, চাপ বাঁধা হোগলা বন। তারপর থেকে নিবিড় জঙ্গল। কত রকমের যে গাছ, নিম, নিশিন্দা, বট, অর্জুন, শিশু, পাকুড়, পিটখিরা, ডেউয়া, বুনোকলা, এমনই অজস্র। গাছগুলোকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে রয়েছে হাজার ধরনের লতা। অনেকগুলো গাছের ডালপালা থেকে নোলকের মতন ঝুলছে বুনো ধুঁধুল আর লাল টুকটুকে তেলাকচু। জঙ্গলের ভিতরটা অন্ধকার, গাছপালা ঝোপঝাড় এতই ঘন যে রোদ ঢোকে না। সেখান থেকে কত রকমের আওয়াজ যে ভেসে আসে, ঝিঁঝির ডাক, তক্ষকের ডাক, ঘুঘুর ডাক, ডাহুকের কর্কশ চিৎকার, অগুন্তি পাখির ডানা ঝাপটানোর শব্দ, শুকনো পাতার ওপর সরীসৃপের বুক টেনে চলার শব্দ, নাম না জানা জন্তুদের ছুটে যাওয়ার শব্দ, সব মিলিয়ে বনভূমি জুড়ে বিচিত্র পাঁচমেশালি ধ্বনি। হঠাৎ মামুদপুরের কথা মনে পড়ে গেল বিনুর। ঘাতক বাহিনীর ভয়ে নদীর ধারে জঙ্গলের ভিতর তাদের রাত কাটাতে হয়েছিল, সেখানেও অবিকল এই ধরনের সব শব্দ তার কানে এসেছে। যুগল কচুর ঝাড়গুলো দেখিয়ে বলল, কত কিসিমের কচু দেখছেন ছোটবাবু? মুকুন্দপুরের মানুষে 1 বছর খাইয়াও শেষ করতে পারবো না। বিনুর মনে পড়ল কাল রাত্রিরে মাছের মাথা দিয়ে কচুর ঘণ্ট রেঁধেছিল পাখি। নিশ্চয়ই এই বিলের পাড়ের কচু। সে একটু হাসল। আর তখনই চোখে পড়ল কচুবন আর বেদঝোপের গা ঘেঁষে কত যে গর্ত তার লেখাচোখা নেই। ওগুলো কিসের গর্ত যুগল? ইন্দুরের, তয় থাহে সাপেরা। বুঝলাম না। যুগল বুঝিয়ে দিল, ইঁদুরের খোঁজে সাপ গর্তে ঢুকে তাদের খেয়ে নিজেরাই সেখানে আস্তানা গাড়ে। ভয় ভয় গর্তগুলো দেখতে থাকে বিনু। যুগল এবার জঙ্গলের দিকে আঙুল বাড়ায়। এই যে বনহান দেখতে আসেন, এইটা মাইল 3 জায়গা জুইরা। বছর 2 মধ্যে এই একটা গাছও থাকবো না, আর বেবাক সাফ হইয়া যাইব। কেন? যুগল জানায় কাল পতিতপাবন আর হরিন্দরা এসেছে। পরে শিয়ালদা স্টেশন এবং রিফিউজি ক্যাম্পগুলো ঘুরে ঘুরে সে রাজদিয়া অঞ্চলের আরও অনেককে খুঁজে খুঁজে নিয়ে আসবে। এত মানুষের থাকার ব্যবস্থা করতে হবে না, সেজন্য জমি চাই, প্রচুর জমি। জঙ্গল নির্মূল না করলে সেই জমি কোথায় পাওয়া যাবে?
গাছপালা কেটে সাপখোপ মেরে হিংস্র বুনো জন্তু তাড়িয়ে মুকুন্দপুরের সীমানা অবিরাম প্রসারিত করে যেতে হবে। গড়ে তুলতে হবে অসংখ্য বাসস্থান। ছিন্নমূল মানুষের জন্য এই আদিম বিজন বনভূমিতে পরিপূর্ণ এক বসুন্ধরা। এই জবরদখল বসতি ক্রমাগত বাড়িয়ে চলার কথা বলতে বলতে হঠাৎ কী ভেবে উদ্দীপ্ত হয়ে ওঠে যুগল। ছোটবাবু, আমার একখান কথা রাখতেই হইব। কি কথা? জঙ্গল সাফকরণের পর যে জমিন বাইর হইব, হের থিকা আপনারে কয়েক কাঠা লইতে হইব। অন্য যারা বিনোদের সঙ্গে জঙ্গলের এই প্রান্তে চলে এসেছে তারা এতক্ষণ চুপচাপ ছিল। তাদের ভিতরে কে যেন বলে ওঠে, না কইরেন না বিনুবাবু। মুখটা ডান পাশে ফেরাতেই বিনুর চোখে পড়ল ভিটের ভিতর হরনাথ কুণ্ডু। কাল রাতে যুগলদের ঘরে এসে আলাপ করে গিয়েছিল, তারপর এখন তাকে ফের দেখা গেল। বাকি সবাই যুগল এবং হরনাথের কথায় সায় দেয় বিনুকে জমি নিতেই হবে। কয়েক পলক অবাক তাকিয়ে থাকে বিনু। যুগল এবং মুকুন্দপুরের অন্য সব বাসিন্দা আচমকা এমন একটা অনুরোধ করে বসবে ভাবা যায়নি। সে একেবারেই প্রস্তুত ছিল না। বিষয়ের ধাক্কাটা সামলে নিয়ে বলল, আমি তো কলকাতায় থাকবো, সেখানে আমার দিদিরা আছে, বাবা আছে, চাকরি বাকরিও ওখানেই করতে হবে। এত দূরে জমি নিয়ে কি করব? যুগল বোঝায় পাকিস্তান থেকে লাখ লাখ মানুষ চলে আসছে। 2-5 বছরের মধ্যে সীমান্তের এপারে 10 হাত জায়গাও ফাঁকা থাকবে না। অযাচিতভাবে মুকুন্দপুরের জমিটা যখন পাওয়াই যাচ্ছে, যার জন্য একটা পয়সাও দাম দিতে হবে না, ভবিষ্যতের কথা ভেবে সেটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যুগল বলতে থাকে, আপনারে তো কিছুই করতে হইব না ছোটবাবু। জঙ্গল সাফ হইলে আপনার নামে 7 কাঠা জমিন মাইপা খুঁটি কুইপা সীমানা ঠিক কইরা দিমু। না মানে কোনোদিন তো আমার পক্ষে এখানে এসে বাড়ি করে থাকা সম্ভব নয় বিনু। শুধু শুধু কেন এত জমি দিতে চাইছো? আমাদের তো একটা বাড়ি আছে কলকাতায়, যাদের অনেক বেশি দরকার, বর্ডারের এপারে মাথা গোঁজার জায়গা নেই, তাদেরই বরং জমিটা দাও। সেটাই সত্যিকারের ভালো কাজ হবে। যুগল জেদে সুরে বলল, না ছোটবাবু, ঘর তোলেন না তোলেন ওই জমিন আপনারই থাকবো, অন্য কেউ রে দেমু না। বিনু ধরেই নে যুগলের মাথায় যে গোঁটা চেপেছে সেটা থেকে তাকে টলানো যাবে না। চিরকালই সে আবেগের ঝোঁকে চলে, কোনো ওজর কোনো যুক্তি সে কানে তোলে না। এর কোনো মানে হয় বলো? চলেন, আপনার নাম হানলাইখা রাখি। কোথায় যাব? আর নাম লিখবার কারণটা কি? গেলেই বুঝতে পারবেন। জঙ্গলে পিছনে ফেলে বসতির ভিতর এক কোণে একটা টালির ছাউনিওয়ালা দোচালা ঘরে বিনুকে নিয়ে আসে হরনাথরা। দরজার মাথায় টিনের পাতের ওপর লেখা মুকুন্দপুর বাস্তুহারা কল্যাণ সমিতি। হরনাথ বলল, এইটা হইল আমাকে কুলনির অফিস। ঘরের ভিতর মাঝারি সাইজের সস্তা একটা টেবিল, 2-3টে নড়বড়ে কাঠের চেয়ার, একধারে আধভাঙা পুরনো আলমারি, কেঁচা বাঁশের বেড়ার গায়ে এই বছরের ক্যালেন্ডার ঝোলানো। ক্যালেন্ডারটা যেদিকে তার উল্টো দিকের বেড়ায় কয়েকজন বরেণ্য দেশনেতার ছবি, দেশবন্ধু, গান্ধীজি, সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথ। বিনু, যুগল আর হরনাথ ঘরের ভিতর চলে এসেছিল। বাকিরা সব দরজায় বাইরে দাঁড়িয়ে আছে। বিনুকে একটা চেয়ারে বসিয়ে আলমারি থেকে একখানা মোটা লম্বা বাঁধানো খাতা বার করে টেবিলে রেখে নিজেও বসল হরনাথ। বলল, কারা কারা কোন কোন তারিখে মুকুন্দপুর কুলনিতে আইসা ঘর তুলছে, তাগো ফ্যামিলিতে কতজন কইরা মেম্বার, দেশভাগের আগে বর্ডারের ওই পারে কোন কোন গ্রামে হেরা থাকতো, কারে কতটুকু জমিন দেওয়া হইছে, এই হগল খাতায় লেখা রাখছি। একটা রেকর্ড থাকুন ভালো, নাকি কন? আস্তে করে মাথা নাড়ে বিনু। হরনাথ বলতে লাগলো, গভর্নমেন্ট রিফিউজিগো লাইগা নানা রকম প্ল্যান করতে আছে। এই রেকর্ড দেখাইলে পরে হয়তো সুযোগ সুবিধা মিলতে পারে। লোকটা দূরদর্শী। ভবিষ্যতের কথা ভেবে নিখুঁতভাবে এখানকার উদ্বাস্তুদের সম্বন্ধে যাবতীয় তথ্য লিখে রাখছে। হরনাথকে বেশ ভালো লাগলো বিনুর। হরনাথ খাতা এবং কলম খুলে একটা ফাঁকা পাতা বার করে এবার বলল, আপনার নাম, কলকাতার ঠিকানা, বাবার নাম, দেশ থেকে কবে আসছেন, কইয়া যান। মুকুন্দপুর বাস্তুহারা কল্যাণ সমিতির অফিসে টেনে আনার উদ্দেশ্য এবার পরিষ্কার হয়ে যায়। যুগল, হরনাথ এবং এখানকার অন্য সকলে আন্তরিকভাবেই চাইছে সে তাদেরই একজন হয়ে যাক। আত্মসমর্পণ ছাড়া উপায় নেই। হরনাথের প্রতিটি প্রশ্নের উত্তর বিনু দিয়ে যায়।
প্রশ্নোত্তর পালা শেষ হলে একটা ফাঁকা ঘরে হরনাথ লিখল, পূব দিকের জঙ্গল সাফ হইবার পর শ্রী বিনয় কুমার বসুকে 7 কাঠা জমি দেওয়া হইবে। লেখালেখির পালা চুকলে খাতা বন্ধ করল হরনাথ। বলল, আপনার লখান বিদ্যান মানুষের নাম রেকর্ডে থাকলে গভর্নমেন্টের কাছে আমাকে জোর বাড়ব। বিনু সামান্য হাসল কথাটা শুনে। রান্নাবান্না শেষ হতে বেলা হেলে গেল। এবার খাওয়া দাওয়ার পালা। সামনের বিশাল চত্বরটায় মুকুন্দপুরের পুরুষ আর বাচ্চাদের কাতার দিয়ে বসিয়ে দেওয়া হলো। মাটিতে বসে কলাপাতায় খাওয়ার ব্যবস্থা। একমাত্র বিনুর জন্যই পাখি কালকের সেই ফল তোলা আসনটা এনে দিয়েছে। মেয়েরা নিপুণ হাতে পরিবেশন করছে। পুরুষদের খাবার শেষ হলে তারা খাবে। পদ খুব বেশি নয়, মুসুর ডাল, নানা রকম আনাজ দিয়ে 5 মেশালি একটা তরকারি, কাতলা মাছের ঝোল আর বোয়াল মাছের পাতুরি। হই হই করে সবাই খাচ্ছে। সেই সঙ্গে নানা গল্প, ঠাট্টা, মজার মজার কথায় ভোজসভার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হাসির লহর উঠছে ক্ষণে ক্ষণে। আর শত মুখে শুধু বিনুর নাম। হেমকর্তার নাতি হেমকর্তার মনই পেয়েছে। 500 হাত চওড়া একটা মন। মাত্র 100 টাকা খরচ হয়েছে বিনুর, আর তাতেই মুকুন্দপুরবাসীর মুখে প্রাণখোলা হাসি ফোটাতে পেরেছে। অম্লান অফুরান হাসি। চারপাশের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে দেখতে বিচিত্র আবেগে বুকের ভিতরটা তোলপাড় হতে থাকে বিনুর। পুরুষদের পর মেয়েরা। তাদের খাওয়া যখন শেষ হলো, সূর্য পশ্চিম আকাশে অনেকখানি ঢলে পড়েছে। হেমন্তের মরা রোদ দ্রুত জুড়িয়ে যাচ্ছে। হঠাৎই বিনুর ঝিনুককে মনে পড়ল। কাল এখানে আসার পর রাজদিয়া অঞ্চলের পরিচিত মানুষকে কাছে পেয়ে আবেগে আনন্দে ভেসে গিয়েছিল। ঝিনুকের কথা ভাবতেই সীমাহীন ব্যাকুলতা বোধ করে সে। মনে মনে ঠিক করে ফেলে আজই কলকাতায় ফিরে যাবে। যুগলকে তা জানাতেই সে হুলস্থুলে বাঁধিয়ে দেয়, না ছোটবাবু না, এই কথা তো আসিল না। আইজের দিন থাইকা কাইল যাইবেন আপনি, কিছুতেই আইজ আপনারা ছাড়ুন না। মুকুন্দপুরের অন্য বাসিন্দারা যুগলের সঙ্গে সুর মেলায়। আজ কোনোভাবেই বিনুকে যেতে দেওয়া যাবে না। কাল সুধাদের বাড়িতে একরকম জেদি ধরেছিল যুগল, বিনুকে মুকুন্দপুরে নিয়ে 7-8 দিন নিজেদের কাছে রাখবে। কিন্তু বিনু অতদিন থাকবে না। শেষ পর্যন্ত হিরণ রফা করে দিয়েছিল আজকের দিনটা থেকে কাল চলে যাবে বিনু। কিন্তু সে আজই ফিরে যেতে চাইছে। যুগল অবুঝ, একগুঁয়ে বালকের মতন হাত পা ছুড়িয়ে মাথা ঝাঁকিয়ে বলতে থাকে, কত বছর পর আপনারে কাছে পাইছি, আইসাই চইলে যাবেন? হ্যাঁ, হইব না, হইব না, হইব না। কেন বিনু আজই ফিরে যাবে যুগলকে তো তা বলা যায় না। সে ছেলেবেলা থেকে সে দেখে আসছে ঝিনুক চির দুঃখী। মা বাবার তিক্ত সম্পর্ক তাকে আচ্ছন্ন করে রাখত, যেন এক নিষ্প্রাণ প্রতিমা, সারাক্ষণই প্রায় চুপচাপ। অন্য সবার সামনে যেমনই হোক, যত নিঝুম বা জড়সড়, হেমনাথ, স্নেহলতা আর বিনুর কাছে সে একেবারেই অন্য মানুষ। তার মধ্যে যে একটা গোপন জলপ্রপাত আছে, এই 3 জনই শুধু সেটা বার করে আনতে পারত। তাদের সঙ্গে ওর যত হাসি, কলকল করে যত কথা, তাদের কাছে তার যত আবদার। বড় হবার পর থেকে মেয়েটাকে অপার মায়ায়, অফুরান সহানুভূতিতে ঘিরে রেখেছে বিনু। আর বিনুকে, একমাত্র বিনুকেই শত হাতে আঁকড়ে ধরেছে ঝিনুক। সবই ঠিক ছিল। মসৃণ নিয়মে প্রিয় নারীটিকে আরও নিবিড় করে পেয়ে যেত বিনু। ঝিনুকের যাবতীয় ক্লেশেরও হয়তো অবসান ঘটত। কিন্তু এই সেদিন ঢাকা থেকে যখন তাকে উদ্ধার করে আনা হলো, ঝিনুক যেন এক ভগ্নস্তূপ। শারীরিক সর্বনাশ যতটুকু হয়েছে, তার সহস্র গুণ ক্ষতি হয়েছে মনের দিক থেকে। ঝিনুক তখন প্রায় উন্মাদ, বিধ্বস্ত। তাকে কত যত্নে, কত শুশ্রূষায় যে খানিকটা স্বাভাবিক করে তোলা হয়েছে, বিনুর চাইতে কে আর তা বেশি জানে। যুগল তো বটেই, মুকুন্দপুরের বাসিন্দারা প্রচুর কাকুতি মিনতি করল, হাতে পায়ে ধরল, কিন্তু বিনুকে কিছুতেই আটকানো গেল না। হরনাথ বলল, দিন তো ফুরাইয়াই আসছে, আর একখান রাইত থাইকা গেলে আমরা বড় আনন্দ পাইতাম। কলকাতায় আমার খুব দরকারি কাজ আছে, না গেলেই নয়। মিথ্যে বলেছে সে, না বললে উপায়ই বা কি? চলে যাবার তো একটা ওজোর তো চাই। যুগল আর একটাও কথা বলল না, একেবারে গুম মেরে গেছে। ছোটবাবুর ওপর তার বড় অভিমান। আর একটা রাত থেকে গেলে মহাভারত অশুদ্ধ হতো না।
আকাশ মাথার ওপর খান খান হয়ে ভেঙে পড়ত না। কলকাতায় কী এমন দরকার যে আজকের রাতটা সে থেকে যেতে পারবে না? বিনু আর দেরি করল না। পাখি তার বাসি কাপড় জামা ধুয়ে শুকিয়ে পাট করে রেখেছিল, সেগুলো কাপড়ের ব্যাগে পুড়ে ফেলল, বেরিয়ে পড়ল। শেষ পর্যন্ত অভিমান করে থাকা গেল না। থমথমে মুখে যুগল বলল, যাইবেনি যখন চলেন, আপনারে কলকাতায় পৌঁছাইয়া দিয়ে আসি। রাগ করো না যুগল, আমার সত্যি জরুরি কাজ আছে, নইলে আমি থেকে যেতাম। আর কি মুকুন্দপুরে আপনারে আনা যাইব? কি বলছো তুমি? দেশের এত মানুষ এখানে রয়েছে, আরও অনেকে আসবে এখানে, আমি না এসে পারবো? না আসলে আমরা বেবাগ গিয়া কলকাতা থেকে আপনারা ধইরা আনুম। কথা বলতে বলতে বিরাট চত্বর পেরিয়ে নতুন বসতির অন্য প্রান্তে পৌঁছে যায় সবাই। এখান থেকে আগরপাড়া পর্যন্ত ধানক্ষেত, খাল ইত্যাদি। মুকুন্দপুরের লোকজন বিনুদের পেছন পেছন চলে এসেছিল। বিনু বলল, আপনারা আর কষ্ট করে আসবেন না, আপনারা ফিরে যান। সবাই দাঁড়িয়ে পড়ে, সারি সারি ম্লান মুখ। তারা বলে, আপনার আশায় আমরা পথ চাইয়া থাকিম কিলাম। বলেছি তো আসবো, নিশ্চয়ই আসবো। বিনু আর যুগল ধান খেতে নেমে পড়ে। আলের ওপর দিয়ে খানিকটা গেলে মেঠো পথ পাওয়া যাবে। চলতে চলতে বিনু বলল, তোমাকে ছর্দির বাড়ি পর্যন্ত যেতে হবে না যুগল, আগরপাড়ায় গিয়ে কলকাতার ট্রেনে তুলে দিলেই চলবে। শিয়ালদা লাইমা টালিগঞ্জে যাইতে পারবেন তো? কেন পারবো না? শিয়ালদা থেকে ধর্মতলা, সেখান থেকে বাস পাল্টে কি ট্রামে টালিগঞ্জ। বিনু ঠিকই বলেছে, তবু যেন পুরোপুরি নিশ্চিন্ত হতে পারে না যুগল। কোন কোন নম্বরের বাস ধরবেন কন দেহি? বিনু বলল। যুগলের ভাবভঙ্গি স্নেহপ্রবণ অভিভাবকের মতন। বিনুর খুব হাসি পাচ্ছিল। আগরপাড়া স্টেশনে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। অনেক আগেই কুয়াশা আর হিম পড়তে শুরু করেছে ঘন হয়ে। নেমে এসেছে আঁধারও। টিকিট কেটে এনে প্ল্যাটফর্মের একধারে দাঁড়ালো বিনু, পাশে যুগল। এই সময়টায় কলকাতার দিকে প্যাসেঞ্জার কম থাকে। প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা। দূরে দূরে মিটমিটে আলো জ্বলছে। কুয়াশা এবং অন্ধকার সেগুলোর টুটি টিপে ধরে আছে। টুকরো টুকরো কথা বলতে বলতে যুগল হঠাৎ দ্বিধার সুরে জিজ্ঞেস করে, ছোটবাবু, যদিন গুসা না করেন এখন কথা জিগামু? হ্যাঁ, নিশ্চয়ই। ঝিনুক বইনের দুঃখের কথা শোনা শোনা আমাকে কানে আসছে। সুধাদের বাড়িতে দুবার যুগলের সঙ্গে দেখা হয়েছে। মুকুন্দপুরেও এতটা সময় একসঙ্গে কাটিয়ে এলো। কত গল্প হয়েছে, কিন্তু ঘুণাক্ষরেও যুগল বুঝতে দেয়নি ঝিনুকের লাঞ্ছনার কাহিনী সে জেনে গেছে। কিন্তু হঠাৎ এই প্রসঙ্গটা তুলল কেন? তার দিকে অবাক হয়ে বিনু তাকিয়ে আছে। যুগল বিমর্ষ সুরে বলল, যখন ঝিনুক বইনের কথা হান শুনলাম, বুক আমার ফাইটা গেছিল। যুগলের কষ্টটা যে যথেষ্ট আন্তরিক তা বুঝতে অসুবিধা হলো না। যুগল আবার জিজ্ঞেস করল, ঝিনুক বইনের লইয়া এক রাত একদিন আপনার সুনীতি দিদির বাড়িতে আসিলেন। ওনার শাউরি যায় খান মানুষ ঝঞ্ঝাট করে নাই? বিনু চমকে উঠল। হেমনলিনী ঝিনুকের সঙ্গে যে ভালো ব্যবহার করতে পারেন না সেটা আন্দাজ করে নিয়েছে যুগল। আত্মীয় স্বজনদের সম্বন্ধে অপ্রিয় আলোচনা করতে বিনুর রুচিতে বাধে। ভীষণ অস্বস্তি হয়। সে চুপ করেই রইল। কি ভেবে যুগল ফের বলল, সুধা দিদি আর ছোটো জামাইবাবু দুইজনেই ভালা মানুষ, কিন্তু কয়দিন পর ছোটো জামাইবাবুর ঠাউরদার জেঠিমা ফিরে আসবো। হেয়া ছাড়া আপনার বাবাও তীর্থধর্ম সাইরা ফেরবেন। তেনারা তো পুরনো কালের মানুষ, ঝিনুক বইনরে কি মাইনা নিবেন? যে তিনজনের কথা যুগল বলল তাদের সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে বিনুর। রয়েছে গভীর শঙ্কা। লাঞ্ছিত ঝিনুককে তারা যদি সসম্মানে কাছে টেনে না নেন, হেমনলিনী যা করেছেন হুবহু সেইভাবেই নোংরা আবর্জনার মতন তাকে আস্তা করে ছুঁড়ে ফেলেন যদি। বিনু অন্যমনস্ক হয়ে পড়েছিল। যুগল ফের বলে, ছোটবাবু, ছোট মুখে একখান কথা কই। ঝিনুক বইনরে লইয়া যদিন বিপদে পড়েন, আপনি সিধা মুকুন্দপুরে চইলা আসবেন। আমরা সম্মান দিয়ে তেনারে মাথায় কইরা রাখুম। বিহবল বিনু যুগলের দিকে তাকিয়ে থাকে। অক্ষয় পরিচয়হীন এই যুবকটি সর্বস্ব খুইয়ে
সীমান্তের এপারে চলে এসেছে। শুধুমাত্র বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে তার নিদারুণ যুদ্ধ, অপরিসীম ক্লেশ, তার মধ্যেই অন্যের কথা চিন্তা করে অপরের দুঃখে কাতর হয়। লাঞ্ছিত ঝিনুকের জন্য সে যে এতটা ভেবে রেখেছে কে জানত। যুগলের উদারতা, যুগলের সমবেদনার লেশমাত্র যদি নিজের পরিজনদের মধ্যে থাকত। কৃতজ্ঞতায় বুক ভরে যায় বিনুর। যুগলের একটা হাত ধরে ভারী গলায় বলে, তোমার কথা আমার মনে থাকবে যুগল। কিন্তু কি হইল ছোটবাবু? তোমরা না হয় মাথায় করে রাখলে, মুকুন্দপুরের অন্য সবাই? এই কথা, মুকুন্দপুরের 3 ফ্যামিলির বর্ষের মাইয়া পাকিস্তানে টাইনা লইয়া গেছে। 5-7টা মাইয়া আছে, এই পারে আসনের আগে তাগো মান ইজ্জত নষ্ট হইছে। সকলেরই তো একটা দুঃখ আছে, একই দুঃখ, একই কষ্টে বুক টাটায়। জিনুক বইন রে ক্যাঠা কি কইব? শীত হইয়া স্যাপ ফেলাইলে নিজের বুকেই তো আইসা পড়ে। আপনি ভাইবেন না ছোটবাবু। একসময় দিগদিগন্ত কাঁপিয়ে কলকাতা ট্রেন এসে পড়ে। সুধাদের বাড়ি যখন বিনু পৌঁছল, 8টাও বাজেনি। সদর দরজায় কড়া নাড়তেই উমা নেমে এসে দরজা খুলে দিয়েছিল। দোতলায় এসে বিনু দেখল সুধা, ঝিনুক আর হিরণ ভিতরে শোবার ঘরে বসে গল্প করতে করতে রেডিও সিলনের গান শুনছিল। বিখ্যাত সব গান, নাম করা সব শিল্পী। বিনুকে দেখে প্রথমে সবাই অবাক, তারপর হৈ হৈ করে উঠল। সুধা বলল, কি রে, তোর না কালকে আসার কথা ছিল? হ্যাঁ, চলে এলাম। যুগলরা তোমাকে আসতে দিল? একেবারেই না। শুধু যুগল নাকি, সারা মুকুন্দপুরের লোকজন ঘিরে ধরেছিল, কিছুতেই আসতে দেবে না। হঠাৎ ঝিনুক বলে ওঠে, যুগলটা তোমাকে এত ভালোবাসে, তোমার ওপর কি টান, 2-4টে দিন ওদের কাছে থেকে আসাই উচিত ছিল তোমার। বিনু পূর্ণ দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকায়। এই কি সেই ঝিনুক? রাজদিয়া থেকে আসার পর তাকে একদণ্ড না দেখলে যে কেঁদে কেটে পৃথিবী ভাসিয়ে ফেলত, সেই কিনা তাকে যুগলদের কাছে শুধু আজকের দিনটাই না, আরও কটা দিন কাটিয়ে আসার কথা বলছে। শুনেও বিশ্বাস হতে চায় না। ঘরে ঢুকে ঝিনুককে যখন রেডিও সিলন শুনতে দেখেছিল, তখনই বিনু বুঝেছে বেশ আনন্দেই আছে মেয়েটা। মুকুন্দপুরে যে সংশয়টা তার মস্তিষ্কে হুল ফোটাচ্ছিল, দেখা যাচ্ছে সেটার কোনো কারণ নেই। এর ভেতর নিশ্চয়ই সুধাদের বাড়িতে এমন কিছু ঘটেনি, বা বাইরের কেউ এসে এমন কিছু বলেনি যাতে ঝিনুক ফের কুঁকড়ে যায়, ফিরে আসে তার সেই দুঃস্বপ্নের স্মৃতি। ঝিনুককে দেখে খুব ভালো লাগছিল বিনুর। বলল, হ্যাঁ, এমনি চলে এলাম। আসল হেতুটা তো আর জানানো যায় না। গভীর আগ্রহে হিরণ জিজ্ঞেস করল, কেমন দেখলে জায়গাটা? বিনু সবিস্তারে সব জানালো। হিরণ বলল, বাবা, খুঁজে খুঁজে এমন একটা জায়গাও বার করেছে। জঙ্গল কেটে কলোনি বসিয়েছে। সাপখোপ আর জমিদারের গুন্ডা বাহিনীর সঙ্গে ফাইট করে নিজেদের এস্টাবলিশ করতে চেষ্টা করছে। যুগল আমাকে সবই জানিয়েছে, কিন্তু তুমি যে ডেসক্রিপশন দিলে এতটা ভাবতে পারিনি। ইস্ট পাকিস্তান থেকে এসে যারা রিফিউজি ক্যাম্পে আর রেল স্টেশনে ধুঁকে ধুঁকে মরছে, তাদের যদি যুগলের মতন সাহস, মনের জোর আর অ্যাডভেঞ্চারাস স্পিরিট থাকতো। মাথা নেড়ে সায় দেয় বিনু। হিরণ বলতে লাগলো, যুগল তো অনেকবারই যেতে বলেছে, নানা কারণে যাওয়া হয়নি। এবার দেখছি একদিন যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবেন। গেলে ওরা কি যে খুশি হবে। শুনতে শুনতে সুধা এবং ঝিনুকের ভীষণ কৌতূহল হচ্ছিল। ঝিনুক জিজ্ঞেস করল, কিভাবে যেতে হবে মুকুন্দপুরে? বিনু মজার গলায় বলল, তুমি ওখানে যাবে নাকি? যুগলদা তো বলেছিল আমাদের রাজদিয়ার অনেক মানুষ ওখানে গিয়ে ঘরবাড়ি তুলেছে, তা কারা কারা গেছে? বিনু সকলের নাম বলল। আরও জানালো শুধু রাজদিয়ারই নয়, গিরিগঞ্জ, সিরাজ দীঘা, দেলভোগ, রসুনিয়া, এমনি নানা জায়গার লোকজন ওখানে আছে। সবই পরিচিত মুখ। মুকুন্দপুরে গেলে মনে হবে আর এক রাজদিয়া। যুগলরা পূর্ব বাংলার সেই জনপদটাকে অসীম মায়ায় সীমান্তের এপারে জঙ্গল নির্মূল করে নতুন করে সৃষ্টি করছে। ঝিনুক উত্তর দিল না। ভিতরে ভিতরে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে সে। মুখ চোখের সামান্য পরিবর্তন লক্ষ্য করে ঝিনুকের মনোভাবটা আঁচ করে নেয় বিনু। রাজদিয়াবাসী যারা মুকুন্দপুরে এসে উঠেছে, তারা কি আর রায়েটের সময় তার লাঞ্ছনার খবরটা পায়নি? ওদের কাছে যাওয়া ঠিক হবে কিনা
সেই সংশয় হয়তো তাকে বিচলিত করে তুলেছে। বিনু আর কোনো প্রশ্ন করল না। রাতে খাওয়া দাওয়ার পর বিনুকে একলা পেয়ে ঝিনুক নত চোখে কুণ্ঠিতভাবে জিজ্ঞেস করে, যুগলদের ওখানে সবাই কি আমার কথা জানে? হ্যাঁ জানে, কিন্তু ওখানে গেলে তোমার কোনো ভয় নেই। মানে? বিনু বুঝিয়ে দেয়, মুকুন্দপুরে তার মতন ধর্ষিত মেয়ে আরও অনেকে আছে। এমনকি পাকিস্তানে বেশ কটি যুবতী মেয়েকে জল্লাদেরা কেড়ে নিয়ে যাবার পর তাদের শোকাতুর বাবা মারাও ওখানে এসে উঠেছে। যে মেয়েরা পাকিস্তানে সম্ভ্রম খুইয়ে অশেষ নির্যাতন ভোগ করে মুকুন্দপুরে এসেছে, কেউ তাদের ঘেন্না করে না, গায়ে থুতু দেয় না, অছুতের মতন দূরে সরিয়ে রাখে না। এইরকম মেয়ে তো একটা দুটো নয়, কে কাকে দেখে মুখ ফিরিয়ে নেবে। বরং মুকুন্দপুরবাসীরা নিবিড় সহানুভূতিতে, গভীর মমতায় নিজেদের কাছে এদের টেনে নিয়েছে। পাছে ওরা কষ্ট পায়, পুরনো দুঃস্বপ্নের স্মৃতি ফের ওদের আতঙ্কগ্রস্ত করে তোলে, তাই চরম ইজ্জতহানির কথা কেউ মুখেও আনে না। শুনতে শুনতে মুখ আলোয় ভরে যায় ঝিনুকের। বলে, ওরা তো খুব ভালো। হ্যাঁ, এবার যেতে আপত্তি নেই তো? না। মুকুন্দপুর থেকে ফেরার পর 2 দিন কেটে গেল। এর মধ্যে একটা বড় কাজ সেরে ফেলেছে বিনু। শওকত আলীদের খান মঞ্জিলের সঙ্গে তাদের রাজদিয়ার বাড়ি এক্সচেঞ্জ করার কথাবার্তা আগেই মোটামুটি পাকা করে ফেলেছিল হিরণ। কিন্তু সুধা ঘাড় বাঁকিয়ে রেখেছিল, কিছুতেই ও বাড়িতে যাবে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করিয়েছে বিনু। তবে আরও একটা মস্ত বাধা আছে, হিরণের জেঠিমা। তাকে রাজি করানোর দায়িত্ব বিনুর নয়, হিরণের, সুধারও। এখন বিকেল, হিমঋতু লম্বা পা ফেলে এগিয়ে আসছে। আজকাল দুপুরের পর সূর্য পশ্চিম দিকে একটু ঢলে পড়লেই উত্তরে হাওয়া দ্রুত জুড়িয়ে যায়। রোদের রং ক্রমশ মলিন হতে থাকে। বাড়িতে এখন বিনু আর উমা ছাড়া অন্য কেউ নেই। হিরণের ছুটি ফুরিয়ে গেছে, সে অফিসে, সন্ধ্যের আগে ফিরবে না। সুধা ঝিনুককে নিয়ে দুপুরে ভবানীপুরে গেছে, কী সব কেনাকাটা করবে। তারপর এদিক ওদিক বেরিয়ে তাদেরও ফিরে আসতে আসতে সন্ধে পেরিয়ে যাবে। বিনু কাল একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়েছিল হিরণকে। দরখাস্তের খসড়াটা করে দিয়েছে হিরণ। সে তাদের ফুড ডিপার্টমেন্টে ওটা কালই জমা করেছে। আজ অফিসে বেরোবার সময় আরও 3টে দরখাস্ত লিখে রাখতে বলে গেছে। একটা দেওয়া হবে ইরিগেশন ডিপার্টমেন্টে, একটা পিডাব্লিউডিতে, আর একটা এক্সাইজে। কোথায় চাকরি হবে তা বলা যায় না, চেষ্টা করতেই হবে। পাকিস্তান থেকে উৎখাত হয়ে বিনু এসেছে, বর্ডার স্লিপও পেয়েছে, চাকরি বাকরি একটা কিছু জুটেও যাবে। সমস্যা শুধু একটাই, তার ডিগ্রিগুলো খোয়া গেছে। নিত্যদাসও এর ভেতরে আসেনি। সে না এলে হেমনাথকে খবর পাঠিয়ে ডিগ্রিগুলোর ব্যবস্থাও করা যাবে না। তবে অ্যাপ্লিকেশন দেবার সঙ্গে সঙ্গেই তো ইন্টারভিউয়ের ডাক আসবে না। আশা করা যায় তার মধ্যে কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হিরণ সেই রকম আশার কথাই শুনিয়েছে, তারপর দেখা যাক। বাইরের ঘরের এক কোণায় টেবিল চেয়ার রয়েছে, সেখানে বসে হিরণের কথা মতোই অ্যাপ্লিকেশনগুলো লিখছিল বিনু। ভেতরের কোনো একটা ঘরে খুটখাট করে কী যেন করছে উমা। নিচে থেকে কড়া নাড়ার আওয়াজ ভেসে এলো। লিখতে লিখতেই বিনু উমাকে বলল, দেখো তো উমা কে এসেছে। এখন হিরণদের কারোর ফেরার কথা নয়, তাহলে কে আসতে পারে? উমা বলল, যাই মামাবাবু। উমা ব্যস্তভাবে একতলায় চলে গেল। একটু পরে কলকল করতে করতে তার সঙ্গে যে উঠে এলো, এই মুহূর্তে কেন 8-10 দিনের ভেতর তার কথা একবারও ভাবেনি বিনু। দরজার বাইরে ঝুমা, আর তার পিছনে আনন্দ। ঝুমাকে দেখা মাত্রই তার সারা শরীরে পুরনো একটা শিহরণ খেলে যায় বিনুর। টেবিল থেকে তড়িত পায়ে সে উঠে এগিয়ে আসে। আসুন আসুন, আনন্দদা আসুন, এসো ঝুমা। আনন্দ বলে, বাড়ি এত নিঝুম কেন? হিরণ নিশ্চয়ই অফিসে। সুধা ঝিনুক কোথায়? ওদের ডাকো। না না, আমি ডেকে আনছি। ঝুমা উঠতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে বিনু বলল, ওরা কেউ বাড়িতে নেই। কোথায় গেছে, কখন ফিরবে তাও জানিয়ে দিল। বলতে বলতে বিনু লক্ষ্য করল ঝুমার চোখে ঝিলিক খেলে যাচ্ছে। 2 ঠোঁটে রহস্যময় সংকেতের মতন চিকন একটু হাসি ফুটে উঠে মিলিয়ে যায়। মনে হলো ঝিনুকরা না থাকায় সে খুশি হয়েছে। সেদিন কলেজ থেকে সোজা আনন্দদের বাড়িতে চলে গিয়েছিল ঝুমা। পরনে সিল্কের শাড়ি টাড়ি থাকলেও তেমন একটা সাজেনি।
আজ কিন্তু তা শতগুণ সেজে এসেছে। 5 হাত দূরে বসে আছে এক পরমাশ্চর্য স্বপ্নের পরী, নাকি এক কুহকময়ী নারী। ঝুমার শাড়িটারি থেকে সেন্টের তীব্র মিষ্টি গন্ধ উঠে এসে বিনুর স্নায়ুগুলোকে আচ্ছন্ন করে দিচ্ছিল। বিনু বলল, আপনারা এলেন, বর্দিকে আনলেন না কেন? জানোই তো ওর এখানে আসার অসুবিধা আছে, তাই। ইঙ্গিতটা স্পষ্ট। হেমনলিনী চান না ঝিনুক যতদিন সুধাদের বাড়িতে আছে তাদের বাড়ির মেয়েরা এখানে আসুক। বিনুর মনটা খারাপ হয়ে যায়। আনন্দ বলল, তোমার জন্য আজ অফিস ছুটি নিয়েছি। কেন বলুন তো? এটা বলতেই তো এসেছি, একটু ধৈর্য ধরো। বাড়ি থেকে বেরিয়ে একটা দরকারে ঝুমাদের ওখানে গিয়েছিলাম, তা ওর আজকে কলেজে ছুটি, আমাকে ছাড়লো না, জোর করে সঙ্গে চলে এলো। বিনু উত্তর দিল না। কী কারণে হঠাৎ আনন্দ এসেছে সেটা জানার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে। ঝুমা ভীষণ চঞ্চল, ছটফটে। এক জায়গায় চুপচাপ স্থির হয়ে কিছুক্ষণ বসা তার ধাতে নেই। সে হুট করে উঠে পড়ল। তোমরা গল্প করো। এই বাড়িতে অনেকদিন আগে সুনীতি মামির সঙ্গে একবার এসেছিলাম আমি। সব মনেও নেই, আমি একটু ঘুরে ঘুরে দেখি। চা খাবে তো? ঝুমার স্বভাবে অবাধ জলস্রোতের মতন কিছু আছে। সংকোচ, জড়তা বা বাধ্য বাধ্য ভাবের লেশমাত্র নেই। যেখানেই যাক মনে হয় অনেক দিন ধরে রয়েছে। এই বাড়িতে সুধারা যখন নেই, আনন্দদের আপ্যায়নের দায়িত্ব যেন তারই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো, কিন্তু হিরণ মামাদের কাজের মেয়েটা যেন নাম কি? উমা। উমাকে আমি চা করতে বলছি বলে ঝুমা টুক করে বাইরে বেরিয়ে গেল। আনন্দ এবার বলল, যেভাবে আমাদের বাড়ি থেকে তোমাদের চলে আসতে হয়েছে সেজন্য আমার লজ্জার শেষ নেই। তোমার বর্দি 2 দিন খুব কেঁদেছে। আমারও যে কি খারাপ লেগেছে বলে বোঝাতে পারবো না। ওসব কথা থাক না আনন্দদা। হ্যাঁ, সেই ভালো। এখানে এখন কেমন আছে ঝিনুক? আগের থেকে অনেক নর্মাল, বেশ হাসি খুশি। পুরনো শখটা প্রায় কাটিয়ে উঠেছে। বাহ, আমরা তো পারিনি। হিরণ আর সুধা যে মেয়েটার মুখে হাসি ফোটাতে পেরেছে সেটা শুনে খুব ভালো লাগলো। তা শেষ পর্যন্ত কি ঠিক করলে বিনু? কি ব্যাপারে? রাজদিয়া থেকে বিএ পাশ করে তো এসেছো, পড়াশোনাটা চালিয়ে গেলে ইউনিভার্সিটিতে এখনই ভর্তি হতে হয়। আর যদি চাকরি করো। আমি চাকরির কথাই ভাবছি আনন্দদা। শুনেছি রিফিউজিদের এ ব্যাপারে গভর্নমেন্ট বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা নেওয়া উচিত। হিরণদাও তাই বলছিল। তা তুমি চেষ্টা কিছু করছো? হিরণদাদের অফিসে অ্যাপ্লাই করেছি। হিরণদা নিজে অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়ে জমা দিয়েছে। অন্য অন্য অফিসে পাঠাবার জন্য আরও 3টে দরখাস্ত লিখতেই বসেছিলাম। এই আপনি আর ঝুমা এসে গেলেন। হিরণ কি বলছে? ওদের ওখানে কি হয়ে যাবে? সবে তো দরখাস্ত জমা পড়েছে, যাতে কাজটা হয়। হিরণদা সেজন্যই লেগে আছে। আমার ইচ্ছে চাকরি পেলে প্রাইভেটে এমএটা দিয়ে দেব। গুড আইডিয়া। আমি একটা চাকরির খবর নিয়ে এসেছি। তুমি যদি রাজি হও এখনই হয়ে যেতে পারে। অফিস ছুটি নিয়ে এ বাড়িতে আনন্দর আসার উদ্দেশ্যটা এতক্ষণে জানা গেল। বিনুর সর্বাঙ্গে তড়িৎ প্রবাহ বয়ে যায়। হিরণের অফিসে সবেই দরখাস্ত জমা পড়েছে। কবে সেখান থেকে ডাক আসবে তার নিশ্চয়তা নেই, কিন্তু আনন্দর কাজটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কী ধরনের চাকরি আনন্দদা? আনন্দ বিশদভাবে জানায়, তার বাবা যখন হাইকোর্টে প্র্যাকটিস করতেন একজন বড় বিজনেসম্যান ছিলেন তার ক্লায়েন্ট। কয়েকটা ইন্ডাস্ট্রি তার ছিল। ভদ্রলোক অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদর্শী। দেশ চিরকাল পরাধীন থাকবে না, ইংরেজকে সুদূর ভারতবর্ষের কলোনি থেকে পাততাড়ি গুটিয়ে যে পালাতে হবে, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য পৃথিবীর এই ভূখণ্ডে চিরদিনের মতন অস্তাচলে যাবে, বহুকাল আগে তিনি তার আঁচ পেয়েছিলেন। তখন থেকেই স্বাধীনতা সংগ্রামীদের, সশস্ত্রই হোক বা অহিংস, গোপনে গোপনে অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইংরেজদের সংকট যখন দ্রুত ঘনিয়ে আসছে, সাহায্যের মাত্রাটা বহু গুণ বাড়িয়ে দিয়েছিলেন। তিনি জানতেন দেশের রাজ্যপাট একদিন এদের হাতেই আসবে। ব্যবসা বাণিজ্য কলকারখানা চালাতে গেলে নতুন শাসকদের অনুগ্রহ দরকার। অর্জুনের সেই মাছের চোখের মতন লক্ষ্যটা এরকম হলেও
দেশপ্রেম বা আদর্শবাদ তার একেবারেই যে ছিল না তা নয়। এই বিজনেসম্যান ভদ্রলোক জগদীশ গুহ ঠাকুরতা স্থির করেছেন একখানা বাংলা দৈনিক কাগজ বার করবেন। সেন্ট্রাল অ্যাভিনিউতে তাদের একটা বড় তেতলা বাড়ি আছে, সেখানে অফিসও খোলা হয়েছে। প্রেস, লাইনো মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়ে গেছে। সাংবাদিক থেকে শুরু করে নানা ডিপার্টমেন্টে কিছু লোকও নেওয়া হয়েছে, খুব শিগগির আরও নেওয়া হবে। খবরটা কানে আসা মাত্রই বালিগঞ্জে জগদীশবাবুর বাড়ি ছুটেছিল আনন্দ। বাবার জুনিয়র হিসেবে একসময় কিছুদিন হাইকোর্টে আনাগোনা করেছিল সে। তখন থেকেই জগদীশের সঙ্গে আলাপ। মাঝে মাঝে ভদ্রলোক তাদের বাড়িতে আসতেন, এখনও আসেন। আনন্দরাও বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, লক্ষ্মী পুজো, কালী পুজো এমনি নানা অনুষ্ঠানে ওদের বাড়ি যেত, এখনও যায়। ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের মতন দাঁড়িয়ে গেছে ব্যাপারটা। আনন্দর বাবার মৃত্যু হয়েছে, হাইকোর্টে যাওয়া কবেই ছেড়ে দিয়েছে সে, তবু জগদীশ গুহ ঠাকুরতার সঙ্গে যোগাযোগটা থেকেই গেছে। বিনুর কথা জানানো মাত্রই জগদীশ তাকে আজকালের মধ্যেই নিয়ে যেতে বলেছেন। আনন্দ জিজ্ঞেস করল, কবে যাবে বলো? কিন্তু আনন্দদা, খবরের কাগজের কাজ তো আমি কিছুই জানি না, এ সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। ধরো তুমি হিরণদের ফুড ডিপার্টমেন্ট কি অন্য কোনো অফিসে চাকরি পেলে, সেই সব জায়গার কাজকর্ম সম্বন্ধে তোমার ধারণা আছে কি? না, তা নেই। তাহলে কাজ করতে করতেই সবাই শিখে নেয়। সুযোগটা যখন এসে গেছে ছেড়ো না, পরে ভালো চাকরি পেলে এটা ছাড়তে কতক্ষণ? ঠিক আছে, কবে যেতে বলছেন? আজ যেতে পারবে? আজ তো বাড়িতে কেউ নেই, ছর্জিদের না জানিয়ে বেরোনোটাও ঠিক হবে না। তাহলে কালই যাওয়া যাবে। বিনু আস্তে ঘাড় হেলালো। আনন্দ বলল, জগদীশবাবু সন্ধেবেলা ওদের খবরের কাগজের অফিসে আসেন, তুমি বিকেলে আমাদের বাড়ি চলে এসো। আমি আমার অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি থেকে তোমাকে নিয়ে জগদীশবাবুর কাছে চলে যাব। মুখটা পলকের জন্য থমথমে হয়ে গেল বিনুর। ধীরে ধীরে বলল, আপনার অফিসের ঠিকানাটা দিন, আমি বরং সেখানেই চলে যাব। আপনি ওখান থেকে আমাকে নিয়ে যাবেন। বিনু কেন তাদের বাড়ি যেতে চাইছে না, তার দ্বিধা এবং ক্ষোভটা কী কারণে, সবই বুঝতে পারছে আনন্দ। এই নিয়ে সে কোনো প্রশ্ন করল না। বেশ, অফিসের ঠিকানাটাই লিখে নাও। কোণের টেবিল থেকে কাগজ কলম এনে লিখে নিল বিনু। উমা একটা ট্রেতে চা এবং প্রচুর মিষ্টি টিষ্টি দিয়ে গেল। আনন্দের সঙ্গে এই বাড়ির সম্পর্কটা তার খুব ভালো করেই জানা আছে। সুধারা নেই, তাদের ঘনিষ্ঠ পরিজনদের আদর যত্নে বিন্দুমাত্র ত্রুটি সে হতে দেয় না। তাছাড়া ঝুমাও নিশ্চয়ই তাকে চায়ের কথা বলেছে। বিনু শুধু চায়ের কাপটাই তুলে নিয়েছে। দু এক চুমুক দেবার পর বলল, আমার একটা কৌতূহল হচ্ছে আনন্দদা। কি কৌতূহল? জগদীশবাবু তো বললেন কি সব বিজনেস করেন, কলকারখানাও বসিয়েছেন, তিনি হঠাৎ খবরের কাগজ বার করতে চলেছেন কেন? স্বাধীনতার পর খবরের কাগজও তো বিগ বিজনেস হয়ে উঠেছে, তবে এর পেছনে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে কি না আমার জানা নেই। জলে ফেলার জন্য কেউ লাখ লাখ টাকা ঢালে না। কথা বলতে বলতেই হঠাৎ বিনুর চোখে পড়ল দরজার বাইরে দেওয়াল ঘেঁষে নিজেকে যতটা সম্ভব আড়ালে রেখে হাতের ইশারায় তাকে ডাকছে ঝুমা। আনন্দ যেখানে বসেছে সেখান থেকে ঝুমাকে দেখা যায় না। রাজদিয়ায় পুজোর ছুটিতে গিয়ে সেই যে ঝুমা বিনুর নাকে একটা অদৃশ্য বড়শি আটকে দিয়েছিল, সেটা এখনো বিঁধেই আছে। কী যে দুরন্ত অদম্য আকর্ষণ এই তরুণীর! রক্তস্রোতে চমক খেলে যেতে লাগলো বিনুর। জাদুকরীর মতন ক্রমাগত ইঙ্গিতে টেনেই চলেছে সে। নিজের অজান্তেই যেন উঠে দাঁড়ায় বিনু। আনন্দদা, আপনি চাটা খান, আমি একটু ভিতর থেকে আসছি। বাইরে আসতেই ঝুমা বিনুকে পিছন দিকের একটা চওড়া ব্যালকনিতে নিয়ে গেল। এখান থেকে ট্রাম রাস্তার দিকে অনেকখানি অংশ দেখা যায়। বেলা প্রায় ফুরিয়ে এসেছে। বিবর্ণ নিস্তেজ সূর্য পশ্চিম দিকের উঁচু উঁচু গাছগুলোর মাথায় এখনও আলগাভাবে আটকে আছে। কিছুক্ষণের মধ্যে ওটা টুপ করে গাছপালার আড়ালে খসে পড়বে। বাতাসে হিম আর কুয়াশা মিশে যাচ্ছে। যেদিকে যতদূর চোখ যায় সন্ধে নামার তোড়জোড় চলছে। বিনুর গা ঘেঁষে ব্যালকনির রেলিংয়ে কনুইয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ঝুমা।
তার গা থেকে সেন্টের সেই উগ্র গন্ধটা বিনুর নাকের ভিতর দিয়ে হাড় মজ্জায় ঢুকে যাচ্ছে। মাথা ঝিমঝিম করছে তার। ঝুমা বলল, মামা আনতে চাইছিল না, তবু আমি জোর করে চলে এসেছি। কেন জানো? কেন? হ্যাঁ দাঁড়াও, বুঝতে পারো না? তোমার জন্য। বিনুর গায়ে কাঁটা দিল। এই মেয়েটা যখন সদ্য কিশোরী, একটি চুম্বনে নরনারীর সম্পর্কের অপার রহস্যময় পৃথিবীর দরজা তার সামনে খুলে দিয়েছিল। কোন গহন অভিসন্ধি নিয়ে সে আজ এখানে হাজির হয়েছে কে জানে। ঝুমা এবার বলল, ঝিনুক আর সুধামাসি নেই, ভালোই হয়েছে, তোমাকে একলা পাওয়া গেছে। ঝিনুক থাকলে তোমার সঙ্গে কথাই বলা যেত না। বিনু কোনো উত্তর দিল না। ঝুমা বলতে লাগলো, রোজই আশা করে থাকি আমাদের বাড়ি আসবে, কিন্তু একদিনও এলে না। এখানে এসে এত ব্যস্ত হয়ে পড়েছি, এত জায়গায় ছুটোছুটি করতে হচ্ছে যে অন্য কোনো দিকে মন দেবার সময় পাচ্ছি না। তাছাড়া কি? সেদিন তো বলেছি, কলকাতায় যখন এসেছি কোথাও না কোথাও তোমার সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। সে তো ঝিনুক তোমার পাশে বসেছিল বলে। একটা সত্যি কথা বলবে? কি? আমার সঙ্গে দেখা করতে তোমার ইচ্ছে হয় না? কি হলো? করে করে বলতে লজ্জা হচ্ছে, তাই না? বিনু নীরব থাকে। ঝুমা আরেকটু নিবিড় হয়ে আসে, বলে, এই তুমি ঝিনুককে খুব ভয় পাও, ওর জন্য আমাদের বাড়ি যাও না, কি ঠিক বলেছি? বিনু চোখ নামিয়ে নেয়। ঝুমার দিকে তাকিয়ে থাকতে পারছিল না সে। ঝিনুককে তুমি কলকাতায় নিয়ে এলে কেন? তুমি জানো না ওর কত বড় ক্ষতি হয়েছে। পুরোপুরি অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল। পাকিস্তানে একেবারেই থাকতে চাইছিল না, সারাক্ষণ কান্না কান্না। দেশে থাকলেও মরে যেত। চোখের সামনে একটা মেয়ে ভয়ে আতঙ্কে কেঁদে কেঁদে মারা যাবে, আমি সহ্য করতে পারছিলাম না। মেয়েটা বড় দুঃখী। জানি ঝিনুক খুব দুঃখী, ওর জন্য আমারও যথেষ্ট সিম্প্যাথি আছে, কিন্তু কি? অন্য সমস্যাগুলো তুমি বোধহয় ভালোভাবে ভেবে দেখোনি। অন্য সমস্যা? কোন কোন সমস্যার কথা বলছো? ঝুমা বুঝিয়ে দিল, একটি ধর্ষিত মেয়ের পক্ষে এই সমাজে টিকে থাকা প্রায় অসম্ভব। মানুষ এখনও হাজারটা কুসংস্কারের কুয়োয় আটকে আছে। তার মনের প্রসার কবে ঘটবে, আদৌ ঘটবে কি না কেউ জানে না। উদারতা, মহত্ব, এইসব দামি দামি শব্দ শুধু বইয়ের পাতাতেই সাজানো থাকে। ঝুমা বলতে লাগলো, আমার মামার বাড়িতে তো ঝিনুককে নিয়ে গিয়েছিলে, থাকতে পারলে? আমার দিদা কি নিষ্ঠুর ব্যবহার করেছে আমি সব শুনেছি। সুধামাসিরা শেল্টার দিয়েছে, কিন্তু সে আর কদিন। হিরণ মেশোর দাদু আর জেঠিমা শিগগিরই পাটনার থেকে চলে আসবেন। তোমার বাবারও তো ফিরে আসার সময় হয়েছে। আমার কিন্তু মনে হয় না যে ঝিনুকের মতন একটা মেয়েকে ওরা কেউ মর্যাদা দিয়ে বাড়িতে থাকতে দেবেন। এগুলো নতুন কথা নয়, বিনু নিজেও সহস্রবার ভেবেছে। যেটা তাকে অবাক করল, ঝিনুককে নিয়ে সে কোনো সংকটে পড়েছে এবং ভবিষ্যতে তার সমস্যা আরও কতটা ঘোরালো হয়ে উঠবে সেই সম্বন্ধে ঝুমার ধারণা আছে। তার চিন্তা শক্তি খুবই স্বচ্ছ। মেয়েটাকে যতই চটুল মনে হোক, আদপে সে কিন্তু তা নয়। বিনু বলল, পাকিস্তানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ওকে না এনে উপায় ছিল না। দাদু আর দিদারাও নিয়ে আসতে বলল। তখন অন্য কিছু ভাবার মতন সময় বা মানসিক অবস্থা আমাদের কারোরই ছিল না। সবই তো বুঝলাম, কিন্তু ঝিনুককে কেউ যখন নিজেদের কাছে থাকতে দেবে না, ওই মেয়েকে নিয়ে তুমি কি করবে, কোথায় যাবে? আর তাছাড়া এইসব চিন্তা কদিন আগেও অবিরল বিনুকে অস্থির করে রেখেছিল। সুধাদের কাছে এসে কিংবা মুকুন্দপুরে গিয়ে রাজদিয়া এলাকার পরিচিত মানুষজনের মধ্যে একটা দিন একটা রাত কাটিয়ে তাদের আন্তরিকতায় সে এতই অভিভূত হয়ে পড়েছিল যে ঝিনুককে নিয়ে সংকটের কথা ভাবেনি। কয়েকদিনের জন্য দুশ্চিন্তাটাও উধাও হয়ে গিয়েছিল। ঝুমা মনে করিয়ে দিতেই মস্তিষ্কের কোনো গোপন কুঠুরি থেকে দঙ্গল বেঁধে সমস্যাগুলো বেরিয়ে এলো। বুকের ভিতর কেমন যেন একটা চাপা অস্বস্তি হচ্ছে। ঝুমা তার পুরনো দুর্ভাবনা এবং ত্রাস ফিরিয়ে এনেছে। মলিন মুখে সে জিজ্ঞেস করল, তাছাড়া কি? সারাক্ষণ তুমি ঝিনুককে আগলে আগলে রাখতে পারবে না।
মামা তোমার জন্য চাকরির ব্যবস্থা করেছে, খবরের কাগজেই হোক বা অন্য কোথাও। কাজ তো তোমাকে করতেই হবে। অফিসে তো আর ঝিনুককে তুমি নিয়ে যেতে পারবে না, তখন সে কোথায় থাকবে? ঝুমা যা বলল তার এক বর্ণ মিথ্যে নয়। বিনু যেন চোখের সামনে দেখতে পেল এই সমস্যাগুলো ক্রমশ বিশাল আকার নিয়ে বেড়া জালের মতন তাকে ঘিরে ফেলেছে। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, আমি জানি না, আমি জানি না। অনেকক্ষণ চুপচাপ। হেমন্তের বিকেল ফুরিয়ে যাচ্ছে দ্রুত, মিহি কুয়াশা নামছে, সেই সঙ্গে হিমও। চারদিক ঝাপসা হয়ে যাচ্ছে, মনে হয় মহানগর যেন সারা গায়ে উলঙ্গ বাহার শাড়ি জড়াতে শুরু করেছে। অনেকক্ষণ চুপচাপ। তারপর একেবারেই অন্য কথায় চলে গেল ঝুমা। গাঢ় গলায় বলল, আমার একটা কথা রাখবে? কি কথা? আমাদের বাড়ি তোমাকে যেতে হবে না। তাদের বাড়িতে যাবার জন্য সেদিনে কত জোরাজুরি করল ঝুমা, কত অভিমান। হঠাৎ মতটা পাল্টে গেল কোন জাদুমন্ত্রে। বিমূঢ়ের মতন সে তাকিয়ে থাকে। ঝুমা থামেনি। আমাদের বাড়ি তোমাকে যেতে হবে না। আমাদের বাড়ি গেলে সবাই ঝিনুকের কথা জিজ্ঞেস করবে, তোমার ভীষণ অস্বস্তি হবে। তার চেয়ে এক কাজ করো। কি? আমার কলেজের নামটা তো মনে আছে? হ্যাঁ আছে, স্কটিশ চার্চ। কেন? তুমি ওখানেই চলে যাও। আমার হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার। ভালো নাম শতরূপা। হিস্ট্রি ক্লাসে খোঁজ করলেই আমাকে পেয়ে যাবে। ঝুমার ইঙ্গিতটা পরিষ্কার, গোপনে তার সঙ্গে দেখা করতে চাইছে। সেই পুরনো শিহরণটা নতুন করে বিনুর রক্তস্রোতে চমক দিয়ে যায়। ঝুমা ব্যগ্র সুরে বলতেই থাকে, কি বিনুদা, যাবে তো? আমি কিন্তু তোমার আসার অপেক্ষা করে থাকব। কেউ কিছু জানতেও পারবে না। হঠাৎই হৃৎপিণ্ডের স্পন্দন সহস্রগুণ বেড়ে যায় বিনুর। ঝুমা যে সংকেতটা দিয়েছে তাতে মাথা ঝিমঝিম করছে। তার শরীর থেকে সেই তীব্র সুঘ্রাণ, তার কথা বলার ভঙ্গি, তার তাকানো বিনুর স্নায়ুগুলোকে ফের বিবশ করে ফেলে। বিনু কি বলতে যাচ্ছিল, হঠাৎ চোখে পড়ল সামনের রাস্তা দিয়ে সুধা আর ঝিনুক আসছে। তাদের দুজনের হাতেই মোটা সোটা সুদৃশ্য কাপড়ের ব্যাগ। বোঝা যায় প্রচুর কেনাকাটা করেছে। বিনু লহমায় ঘরের ভিতর উঠে আসে, ভীষণ ব্যস্তভাবে বলে, চলো চলো, ওরা এসে গেছে। সে আর দাঁড়ায় না, ত্রস্তভাবে ব্যালকনি থেকে বাড়ির ভিতর দিকে চলে যায়। ঝুমার সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে ঝিনুক তুলকালাম বাঁধিয়ে দেবে। ঝুমা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, মুখটা ক্রমশ শক্ত হয়ে ওঠে, চোখে ক্ষণিকের জন্য ঝিলিক খেলে যায়। তারপর ধীরে ধীরে সেও ভেতরে চলে আসে। উমা ঘরে ঘরে আলো জ্বালিয়ে দিয়েছিল। বিনু ব্যালকনি থেকে সোজা বাইরের ঘরে চলে আসে। সুধারা দুটো কাগজ রাখে, একটা বাংলা, একটা ইংরেজি, যুগান্তর এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ড। সঙ্গী টঙ্গী নেই, অগত্যা একা একা বাইরের ঘরে বসে আনন্দ মর্নিং এডিশনের কাগজগুলো এই সন্ধেবেলাতেও উল্টে পাল্টে দেখছিল। বিনুকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কোথায় ছিলে? ওই ওধারের ব্যালকনিতে দাঁড়িয়ে ঝুমার সঙ্গে একটু কথা বলছিলাম। ঝুমা এসে অন্য একটা সোফায় বসল। আমাদের কলেজে গল্প করছিলাম মামা। কোন প্রফেসর কীরকম পড়ান, কে দারুণ ফাঁকিবাজ, কোন স্টুডেন্ট ক্লাস পালিয়ে চৌরঙ্গিতে ইংলিশ পিকচার দেখতে যায়, কে মেয়েদের জ্বালাতন করে, এই সব। বিনু হাঁ হয়ে যায়। কেউ যে বানিয়ে বানিয়ে এত মসৃণভাবে ডাহা মিথ্যে বলতে পারে কে জানত। ঝুমার মুখ দেখে তা বোঝার উপায় নেই। মনে হয় যুধিষ্ঠিরের পর এমন সত্যবাদী পৃথিবীতে দ্বিতীয়টি জন্মায়নি। আনন্দ এ নিয়ে আর কিছু জানতে চাইল না। নিচের দরজা খোলা ছিল। একটু পরেই সুধা আর ঝিনুক বাইরের ঘরে এসে ঢুকল। আনন্দদের দেখে সুধা খুব খুশি, বলল, ও মা, ঝুমা, হ্যাঁ আনন্দদা, আপনারা কখন এসেছেন? হাতের ব্যাগ মেঝেতে নামিয়ে সে বসে পড়ল। আনন্দ বলল, এই তো প্রায় ঘন্টা দেড়েক। ইস, আসবেন, আগে জানাননি কেন? ঝিনুককে নিয়ে ভবানীপুরে গিয়েছিলাম, আজ না হয় নাই বা যেতাম। ভবানীপুরের খবরটা বিনুর কাছে পেয়েছি। হঠাৎ একটা দরকারে আসতে হলো, তাই জানাবার সময় পাইনি। আচ্ছা, দরকারের কথা পরে হবে। চা খেয়েছেন?
শশব্যস্তে সুধা উঠতে যাচ্ছিল। বড় ভগ্নিপতি এবং তার ভাগ্নিকে আপ্যায়ন করাটা অত্যন্ত জরুরি, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিয়ে আনন্দ বলল, চা মিষ্টি সব খাওয়া হয়েছে। তুমি তো ছিলে না, হোস্টের ভূমিকাটা ঝুমা সুন্দরভাবে পালন করেছে। উমাকে দিয়ে চা করিয়ে খাইয়েছে। হঠাৎ তার চোখে পড়ল ঝিনুক এখনো দাঁড়িয়ে আছে। আনন্দ ঝিনুককে বলল, বসো ঝিনুক। একটু দূরে দুটো মোড়া খালি পড়ে আছে, তার একটায় নিঃশব্দে বসল ঝিনুক। বাইরের ঘরে ঢোকার পর থেকেই ঝিনুকের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে বিনু। পলকের জন্য নজর সরায়নি। ঝিনুকের মুখে পরপর কত কিছুই যে ফুটে উঠছে। এই হয়তো ভয়, পরক্ষণে সংশয়, তারপরেই উত্তেজনা বা বিতৃষ্ণা। এই সে তাকাচ্ছে বিনুর দিকে। পর মুহূর্তে তার চোখ চলে যাচ্ছে ঝুমার মুখের ওপর। একবার বিনু, একবার ঝুমা। দুজনকে দেখতে দেখতে সূক্ষ্মভাবে কিছু একটা বুঝতে চেষ্টা করছে। আনন্দ, সুধা আর ঝুমা এলোমেলো গল্প করে যাচ্ছিল। বিনুকে কিছু বললে খুব সংক্ষেপে সে উত্তর দিচ্ছে। ঝিনুক প্রায় চুপচাপ, তার চোখ অনবরত দুটি মুখের ওপর পাক খাচ্ছে। আনন্দরা তাকে আড্ডার মধ্যে টেনে আনতে কম চেষ্টা করছে না, কিন্তু ঝিনুক শুধু অন্যমনস্কর মতন হুঁ হাঁ করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হিরণ অফিস থেকে ফিরে এলো। আড্ডা নতুন করে জমে উঠল। ফের চা আসে, ফের খাবার। রাত একটু বাড়লে ঝুমা বলল, মামা এবার বাড়ি ফিরতে হবে, কাল 10:30 থেকে আমার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বেরোবো। হিরণ এবং সুধাকে বলল, বিনুর একটা চাকরির ব্যাপারেই কথা বলতে এসেছিলাম, ওকে সব জানিয়েছি, তোমরাও শোনো। সবিস্তারে সব বলল আনন্দ, খুঁটিনাটি কিছুই বাদ দিল না। তারপর জিজ্ঞেস করল, বিনু রাজি আছে, এবার তোমরা বলো কি করা যায়। সুধা বলল, খবরের কাগজের চাকরি? বিনু তো এই ধরনের চাকরি আগে কখনো করেনি, পারবে কি? বিনুও সেই কথা বলছিল, তা আমি মনে করলাম যে এত লোক পারছে, ওই বা পারবে না কেন? কাজ করতে করতে শিখে নেবে। জার্নালিস্টই যে হতে হবে তার তো কোনো মানে নেই। নিউজ পেপারে কত ডিপার্টমেন্ট আছে, যেখানে সুটেবল মনে হবে সেখানে জগদীশবাবু ওকে প্লেস করে দেবেন। গভর্নমেন্ট সার্ভিস হলে তো ভালো হতো। হ্যাঁ, শুনলাম হিরণ ওদের ডিপার্টমেন্টে চেষ্টা করছে, সেটা। তাকে থামিয়ে দিয়ে হিরণ বলল, সরকারি চাকরি তো বললেই হয়ে যায় না, যতদিন না হচ্ছে বসে থাকবে কেন? যেটা হাতে এসেছে নিয়ে নেওয়া ভালো। সুধা আর হিরণের কথা শুনে আপত্তি করল না। আনন্দ উঠে পড়তে পড়তে বলল, বিনু, কাল ঠিক সময় আমার অফিসে চলে যেও। আচ্ছা। রাতে খাওয়া দাওয়ার পর বিনুকে একা পেয়ে চেপে ধরল ঝিনুক। ঝুমা এসেছিল কেন? এতক্ষণ ছিল, ওকে জিজ্ঞেস করলেই পারতে। তোমাকে করছি তো, তুমি উত্তর দাও। ওর মামা ওকে নিয়ে এসেছে, তাই এসেছে। এখানে আমার কিছু করার নেই। বাড়িতে কেউ নেই, দুজনে খুব মজা করলে, তাই না? বুকের ভিতরটা ধক করে ওঠে বিনুর। ঝিনুকের কথায় কোন সংকেত রয়েছে নিমেষে টের পেয়ে যায় সে। এর মধ্যেই বুঝে গেছে এই মেয়েটিকে সুস্থ স্বাভাবিক রাখতে অনেকখানি কৌশল প্রয়োজন, দরকার কিছুটা কপটতার। গম্ভীর মুখ করে বিনু বলে, বাড়িতে উমা আর আনন্দদাও ছিল, মজা করবার সময় পাওয়া যায়নি। চাকরির খবর নিয়ে আনন্দদা এসেছিল, তার সঙ্গে কথা বলতে বলতে তোমরা এসে গেছো। ও, সারাক্ষণ চাকরির কথাই বলছিলে? একবারও আলাদা করে ঝুমা তোমার সঙ্গে গল্প করেনি? সুনীতিদের বাড়িতে প্রায় এমনটাই ঘটেছিল। ঝিনুক তখন একতলায়, দোতলায় ছিল বিনু, সুনীতি, ঝুমা, মাধুরী। ঝিনুক ধরেই নিয়েছিল ঝুমা সুযোগ করে নিয়ে তাকে কাছে পেতে চেষ্টা করেছে। ঝুমা সম্পর্কে সন্দেহটা কোনো দিনই ঘুচবে না ঝিনুকের। বিনু বলল, আনন্দও তাকে তো এখন পাচ্ছ না, উমা আছে, তাকেই জিজ্ঞেস করে দেখো। বলেই ত্রস্ত হয়ে ওঠে। ঝুঁকির মাথায় বিরাট ঝুঁকি নেওয়া হলো। পরক্ষণে ভাবে, কাজের মেয়ের কাছে এমন একটা ব্যাপারে কি খোঁজ নিতে যাবে ঝিনুক? কিন্তু সন্দেহের কীট যার মাথায় অবিরত বিষ ঢালছে, তার পক্ষে কোনো কিছুই কি অসম্ভব? আপাতত কটা দিন সহজভাবে শ্বাস নিতে পারবে না বিনু। ডালহাউসি স্কোয়ারে আনন্দদের অফিস।
সেখানে কিভাবে কোন রুটে ট্রাম বা বাস ধরে যেতে হবে জলের মতন বুঝিয়ে দিয়েছিল সে। সুধাদের বাড়ি থেকে 3টে নাগাদ বেরিয়ে ট্রামই ধরল বিনু। 40 মিনিটের ভিতর ডালহাউসে পৌঁছে গেল। যেদিকেই তাকানো যাক একটা প্রকাণ্ড দিঘি ঘিরে বিশাল বিশাল সব বিল্ডিং। আনন্দদের অফিসটা ক্লাইভ স্ট্রিটে। মস্ত ঘড়িওয়ালা জিপিওর পাশ দিয়ে উত্তর দিকে মিনিট 3 হাঁটলেই বাঁ ধারের ফুটপাথে ক্রফোর্ড ম্যানশন। আনন্দ বলে দিয়েছিল এই বাড়ির তেতলায় সে বসে। রাস্তার লোককে জিজ্ঞেস করে করে ক্রফোর্ড ম্যানশনে চলে এলো বিনু। ব্রিটিশ আমলের বিরাট বাড়ি, গেটে উর্দি পরা শিখ দারোয়ান, 6 ফিটের ওপর হাইট, মাথায় পাগড়ি, জবরদস্ত চেহারা। ভয় ভয় তার পাশ দিয়ে বিল্ডিংয়ে ঢুকলেই রিসেপশন। কাচের দেওয়াল দিয়ে ঘেরা সাজানো গোছানো এয়ার কন্ডিশনড চেম্বারে একটি ঝকঝকে অ্যাংলো ইন্ডিয়ান তরুণীকে দেখা গেল। তাকে এড়িয়ে ভেতরে যাবার উপায় নেই। কি করবে বুঝে উঠতে পারছিল না বিনু। রাজদিয়ায় যার জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে তার পক্ষে এই ধরনের অফিসের কায়দা কানুন জানার কথা নয়। রিসেপশনিস্ট মেয়েটি বিনুকে দেখতে পেয়েছিল। হাতের ইশারায় চেম্বারে ডেকে বলল, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? সারা শরীরে অঢেল উগ্র যৌবন, নখে ঠোঁটে গালে চড়া রং, বাদামি চুল কাঁধ পর্যন্ত ছাঁটা, পরনে টাইট স্কার্ট এবং চাপা শার্ট। তার গা থেকে পারফিউমের ঝাঁঝালো গন্ধ উঠে আসছিল। মেয়েটা 7-8 ফুট দূরে বসে আছে। বিনু আর তার মাঝখানে ওভাল শেপের গ্লাসটপ টেবিল, 3-4টে টেলিফোন, পেন হোল্ডারে নানা রকম কলম, টেবিল ক্যালেন্ডার, ভিজিটর স্লিপের কটা প্যাড ইত্যাদি। এই ধরনের মেয়ের এত কাছাকাছি আসা তো দূরের কথা, আগে কখনো বিনু চোখেই দেখেনি। হেমন্তের এই শীতল বেলা শেষে ঘামতে লাগলো সে। নাক মুখ ঝাঁঝা করছে। ঢোক গিলে গিলে গেঁয়ো উচ্চারণে ইংরেজিতে বিনু তার আসার উদ্দেশ্যটা জানিয়ে দিল। রিসেপশনের একধারে অনেকগুলো সোফা আর সেন্টার টেবিল রয়েছে। আছে কটা রঙিন ইংরেজি ম্যাগাজিন। মেয়েটি সোফাগুলো দেখিয়ে বলল, প্লিজ সিট দেয়ার। একটা ফোন তুলে কার সঙ্গে যেন কথা বলে সেটা নামিয়ে রাখতে রাখতে বিনুর দিকে তাকালো, একটু অপেক্ষা করুন। মিনিট 5 বসতে হলো না, আনন্দ এসে হাজির। মেয়েটা তাহলে আনন্দকেই ফোনে তার আসার খবরটা দিচ্ছিল। সোফার কোণে সিটিয়ে বসেছিল বিনু। এক পলক তাকে দেখল আনন্দ। পরক্ষণে তার চোখ চলে গেল রিসেপশনিস্ট মেয়েটির দিকে। বিনুর আড়ষ্টতার কারণটা আঁচ করে নিল সে। বলল, চলো বেরোনো যাক। আপনার ছুটি 5টায়, এখন তো সবে 4:05। এখনই বেরোবেন? নো প্রবলেম, আমার ডিপার্টমেন্টের আমিই টপম্যান। কখন বেরোবো না বেরোবো সেজন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না। আর তাছাড়া জগদীশবাবুর সঙ্গে আজ সকালেই আমার কথা হয়েছে। তোমাকে 5:15 নাগাদ তিনি নিয়ে যেতে বলেছেন। সেন্ট্রাল অ্যাভিনিউতে যেতেও তো খানিকটা সময় লাগবে। বিনু আর কিছু বলল না। অফিসের বাইরে এসে আনন্দর একটু মজা করতে ইচ্ছে হলো। লিজার সামনে অমন কাঠ হয়ে বসেছিলে কেন? না মানে, কলকাতায় এসেছো, এরকম কত মেয়ের সঙ্গে আলাপ হবে। ট্রাই টু বি স্মার্ট। গা থেকে রাজদিয়ার গন্ধটা যত তাড়াতাড়ি পারো ঝেড়ে ফেলো, নইলে কিন্তু এখানে টিকতে পারবে না। আচ্ছা আনন্দদা, বলো। আপনাদের অফিসে বুঝি সোজাসুজি ভিতরে যাওয়া যায় না? ব্রিটিশ কোম্পানির অফিস তো, তাদের কিছু নিয়ম কানুন আছে। রিসেপশনিস্টের থ্রু দিয়েই যেতে হয় ভেতরে। লিজার সামনে তো কয়েক মিনিট বসেছিলে। শি ইজ রিয়েলি বিউটিফুল, সাংঘাতিক ফিগার। কি ঠিক বলছি? ইন্ডিয়া তো স্বাধীন হয়ে গেছে, এখনও এদেশে ব্রিটিশ কোম্পানি আছে। বিনুর মুখ আরক্ত হলো, কিন্তু সে লিজার ধার কাছ দিয়েও গেল না। আনন্দ বলল, প্রচুর, তবে বেশি দিন থাকবে না। 5-7 বছরের ভিতর ইন্ডিয়ানদের হাতে কারবার টারবার বেচে দিয়ে দেশে ফিরে যাবে। ফুটপাত ধরে ওরা খানিকটা এগিয়ে এসেছিল। আনন্দ এবার জিজ্ঞেস করল, কিভাবে যাবে বলো? কিভাবে বলতে? ট্যাক্সি নিলে মিনিট 15-20 ভিতর পৌঁছে যাব, তবে ওখানে গিয়ে জগদীশবাবুর জন্য ওয়েট করতে হবে। আমার ইচ্ছা হেঁটেই যাই, তাহলে এই অফিস পাড়াটা মোটামুটি তোমাকে চিনিয়ে দিতে পারবো। তাই একটু আগে আগেই অফিস থেকে বেরোলাম। 5:15 মধ্যে পৌঁছতে পারবো তো? নিশ্চয়ই, ওখানে যাওয়াটাই তো আসল ব্যাপার। ঠিক আছে, তাহলে হেঁটেই চলুন। কলকাতাটা ভালো করে চেনাও তো দরকার।
রাইটার্স বিল্ডিং, স্টক এক্সচেঞ্জ, ব্র্যাবন রোড, বৌবাজার স্ট্রিট, চিতপুর রোড, নাখুদা মসজিদ ইত্যাদি দেখাতে দেখাতে ওরা হ্যারিসন রোডের ক্রসিংয়ে চলে এলো। সেখান থেকে ডান দিকে ঘুরে সেন্ট্রাল অ্যাভিনিউ। জগদীশ গুহ ঠাকুরা তাদের কাগজের অফিসটা বিবেকানন্দ রোডের কাছাকাছি। বিনুরা যখন সেখানে এলো 5:10, 5 মিনিট আগেই তারা পৌঁছে গেছে। তেতলা বাড়িটা পুরনো হলেও বেশ মজবুত। ভিত এত শক্তপোক্ত যে অনায়াসে আরও 30-40 বছর টিকে যাবে। দেখতে আহামরি কিছু নয়, খুবই সাদামাঠা, কারুকার্যহীন। ভেতরে ঢুকতেই বিনুর চোখে পড়ল বিশাল একটা হলঘর। সেটার একদিকে ছাপাখানা, বেশ কিছু লোকজন সেখানে রয়েছে। একটা লম্বা ধরনের মস্ত যন্ত্রে ঝড় তুলে কি যেন ছাপা হচ্ছে। আনন্দ বলল, ওটা রোটারি মেশিন। জগদীশবাবুরা যে কাগজ বার করবেন সেটা এই মেশিনেই ছাপা হবে। এখন তার ট্রায়াল চলছে। হলঘরের আরেকদিকে 3টে লাইনো মেশিনের সামনে বসে 3টে লোক বোতাম টিপে টিপে কম্পোজ করে চলেছে। মেশিনগুলো বিনুকে চিনিয়ে দিল আনন্দ। এদিকেই এক কোণে বিরাট বিরাট গোলাকার চাকার মতন বিদেশি নিউজ প্রিন্টের রিল ডাঁই হয়ে পড়ে আছে। হলঘরের শেষ প্রান্তে চওড়া চওড়া সিঁড়ি। আনন্দরা দোতলায় এলো। এখানেও মস্ত হলঘরে কাঠ আর কাঁচ দিয়ে তৈরি ছোট বড় অনেকগুলো ছোট বড় খুপড়ি। সেগুলোর ভিতর কিছু লোকজন দেখা গেল। আনন্দ বিনুকে সঙ্গে করে এবার সোজা তেতলায় উঠে এলো। নিচের ফ্লোর দুটোর মতন এখানেও একই মাপের হলঘর। সেটার আধা আধি জুড়ে প্রচুর চেয়ার টেবিল পাতা রয়েছে। বাকি অর্ধেকটায় কাঁচ দিয়ে ঘেরা অনেকগুলো চেম্বার। কয়েকটা চেম্বারে কিছু লোকজন দেখা গেল, বাকিগুলো ফাঁকা। একটা টেলিপ্রিন্টার মেশিন অবিরল খটখট আওয়াজ তুলে হিল্লি দিল্লির খবর নিয়ে আসছে। ওটার মুখ থেকে লম্বা কাগজে সেই সব সংবাদ বেরুচ্ছে একটানা, ছেদহীন। টেলিপ্রিন্টারের কার্যকারিতা বুঝিয়ে দিয়ে হলঘরের শেষ প্রান্তে সবচেয়ে বড় চেম্বারটার সামনে চলে এলো আনন্দরা। চেম্বারের দরজার সামনে উঁচু টুলে বসেছিল একটি অল্পবয়সী বেয়ারা। তড়িৎ পায়ে উঠে দাঁড়িয়ে সে বলল, সাহেব আপনাদের জন্য অপেক্ষা করছেন। বিনু আন্দাজ করে নিল এখানে আনন্দর যাতায়াত আছে। বেয়ারাটা তাকে চেনে। চেম্বারের ভিতরে যেতেই বিনু দেখতে পেল বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওধারে রিভলভিং চেয়ারে যিনি বসে আছেন তার বয়স 65-66, মাঝারি হাইট, টকটকে ফর্সা রং, লম্বা ধাঁচের মুখ, শরীরে কিছু মেদ জমেছে, এই বয়সে যেমনটা হয়, চওড়া কপাল, এই বয়সেও প্রচুর চুল, তবে বেশিরভাগই সাদা, চোখে পুরু ফ্রেমে চশমা, পরনে ঢোলা ট্রাউজার্স, শার্ট এবং কোট। তার সমস্ত চেহারায় শান্ত গাম্ভীর্য। তিনি যে জগদীশ গুহ ঠাকুরা তা না বলে দিলেও চলে। এসো আনন্দ, বসো বসো। পুরো চেম্বারটার মেঝে জুট কার্পেট দিয়ে মোড়া। একপাশের দেওয়াল ঘেঁষে ঝকঝকে নতুন দুটো আলমারি। জগদীশের টেবিলে 3টে টেলিফোন, 7 থেকে 8টা পেন, অজস্র ফাইল। এধারে দর্শন প্রার্থীদের জন্য গদিমোড়া আরামদায়ক 8-10টা চেয়ার। জগদীশ চেয়ারগুলোর দিকে আঙুল পাড়িয়ে দিয়েছিলেন। আনন্দরা বসে পড়ল। বিনুর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। সেটা কি ভয়, নার্ভাসনেস, মৃদু উত্তেজনা, নাকি সব কিছুর মিশ্রণ? আনন্দ যদিও শতকরা 100% আশ্বাস দিয়েছে, তবু সে জানে টেবিলের উল্টো প্রান্তে বসে থাকা রাশভারী মানুষটির ইচ্ছা বা মর্জির ওপর তার চাকরি নির্ভর করছে। বিনুকে দেখিয়ে জগদীশ আনন্দকে জিজ্ঞেস করলেন, এর কথাই তাহলে বলেছিলে? হ্যাঁ। আনন্দ মাথা হেলাল। জগদীশ ধীর স্থির তীক্ষ্ণ বুদ্ধি মানুষ, কোনো রকম তাড়াহুড়ো নেই। ছোট ছোট কটি প্রশ্ন করে বিনুর শিক্ষাগত যোগ্যতা, পাকিস্তান থেকে কবে এসেছে সে, সেখানকার পরিস্থিতি কতটা আতঙ্কজনক, কলকাতায় আসার সময় বিপদে পড়তে হয়েছিল কিনা, ইত্যাদি ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিলেন। ঝিনুকের প্রসঙ্গ বাদ দিয়ে বাকিটা ঠিক ঠিক বলে গেল বিনু। এমনকি জগদীশ জানতে না চাইলেও তার সার্টিফিকেট এবং ডিগ্রি যে খোয়া গেছে তাও শোনালো। ডিগ্রিগুলোর ব্যাপারে আপাতত খুব একটা গুরুত্ব দিলেন না জগদীশ। ওগুলো পরে আনিয়ে দিলেও চলবে। কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি আনন্দকে কথা দিয়েছি, আমার কাগজে তোমাকে নিশ্চয়ই নেব। কাগজে তো অনেক ডিপার্টমেন্ট আছে, সার্কুলেশন, অ্যাকাউন্টস,
রিপোর্টিং, প্রুফ রিডিং, সাব এডিটিং, এরকমই অনেক। তা তুমি কোথায় কাজ করতে চাও? আমি আমি তো আগে কোথাও কাজ করিনি, চাকরির কোনো অভিজ্ঞতা নেই। আপনার যা ভালো মনে হয়। ইয়াং ম্যান, তোমাকে এমন একটা কাজ আমি দিতে চাই যার মধ্যে চ্যালেঞ্জ আছে। বলেই জগদীশ বেল বাজালেন। শশব্যস্ত সে বেয়ারাটা দৌড়ে চেম্বারে চলে আসে। জগদীশ বললেন, তারাপদবাবুকে আমার চেম্বারে একটু আসতে বলো তো, এক্ষুনি যেন চলে আসেন। কিছুক্ষণ পর মাঝবয়সী তারাপদ এলেন। পাতলা চুল, গোল মুখ, শ্যামবর্ণ, একহারা মেদহীন চেহারা, পুরু লেন্সের আড়ালে ঝকঝকে বুদ্ধিদীপ্ত চোখ, পরনে ধপধপে ধুতি পাঞ্জাবি, পায়ে মোটা শোলের চপ্পল। জগদীশ বিনুর সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। এ হলো বিনু, মানে বিনয়, আর উনি তারাপদ ভৌমিক, আমাদের কাগজের নিউজ এডিটর। এই ছেলেটি দিন কয়েক আগে পাকিস্তান থেকে এসেছে, ওকে আমাদের কাগজে নিচ্ছি। বিনয় পাকিস্তানে যা চলছে তার ভিভিড ডেসক্রিপশন দিচ্ছিল। রেফিউজি প্রবলেম তো এখন ইন্ডিয়ার একটা জ্বলন্ত সমস্যা, কবে যে তা মিটবে কেউ জানে না। অন্য সব কাগজে রিফিউজিদের নিয়ে লেখালেখি নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আমরা এই বিষয়টার ওপর বিশেষভাবে জোর দিতে চাই। বিনয় যা বলল সেটা কাগজে বেরোলে সেন্সেশন হবে, তবে ও কীরকম লিখতে পারবে জানি না। আপনার সঙ্গে ওকে নিয়ে যান, একটা ছোট কিছু লিখতে দিয়ে দেখুন তো কতটা কি পারে। আধ ঘন্টা পর ওকে নিয়ে আমার কাছে আসবেন। তারাপদ ভৌমিকের কামরাটা হলঘরের অন্য প্রান্তে। মানুষটি সহৃদয়, স্নেহপ্রবণ। নতুন করে পাকিস্তানে তার নানা অভিজ্ঞতার কথা তাকে বলতে হলো। গভীর মনোযোগে সব শুনে তিনি বিনুকে রামরতন গাঙ্গুলির শোচনীয় মৃত্যুর ঘটনাটা লিখতে বললেন। বিনুর চোখের সামনে দৃশ্যটা ভাসছে। 20-22 মিনিটের ভিতর সে সেটা লিখে ফেলল। মাত্র 2.5টা পাতা। এক নিঃশ্বাসে পড়ে ফেললেন তারাপদ। 2-4টে সংস্কৃত ঘেঁষা খটোমটো শব্দ বাদ দিলে লেখার স্টাইলটা ভালো, নির্ভুল ঝরঝরে বাংলা। তারাপদ খুঁত শুধরে দিয়ে বললেন, খবরের কাগজ কলেজ ইউনিভার্সিটির পণ্ডিত মাস্টার মশাইরাই শুধু পড়ে না, 90% হলো সাধারণ আধা শিক্ষিত পাঠক। শক্ত শক্ত শব্দ লিখলে তারা কিচ্ছু বুঝবে না, ভাষাটা সহজ না হলে তাদের সঙ্গে কমিউনিকেট করা যাবে না। কতটা মনে থাকবে? হ্যাঁ থাকবে। লেখাটা ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চলো আমার সঙ্গে। বিনুকে সঙ্গে নিয়ে জগদীশের চেম্বারে আবার এলেন তিনি। জগদীশ উৎসুক চোখে তাকালেন। তারাপদ বললেন, স্যার, ল্যাঙ্গুয়েজের ওপর দখল আছে, লেখার স্টাইল ভালো। ছোট একটা পিস লিখতে দিয়েছিলাম, রিয়েলি গুড। মনেই হয় না একটা আনকোড়া ইনএক্সপেরিয়েন্সড ছেলে লিখছে। একজন পাকা বার্তা সম্পাদক এমন ঢালাও প্রশংসা করবেন বিনু ভাবতে পারেনি। ভিতরে ভিতরে প্রবল উদ্দীপনা বোধ করছিল সে, সেই সঙ্গে বিহ্বল হয়ে পড়েছিল। জগদীশ জিজ্ঞেস করলেন, তাহলে কি হিসেবে ওকে নিলে ভালো হয়, সাব এডিটর না রিপোর্টার? স্যার, আমার তো মনে হয় রিপোর্টিংয়ে দিলে যথেষ্ট ভালো করবে। ঠিক আছে, আপনাকে আর আটকাবো না। তারাপদ চলে গেলেন। জগদীশের আগের সেই গাম্ভীর্য এখন অনেকখানি উধাও। তারাপদ সুপারিশ তাকে খুশি করেছে। হাসি মুখে বিনুকে বললেন, এই মাস তো শেষ হয়ে এলো, আমার ইচ্ছা নেক্সট মান্থের 1 তারিখ থেকেই তুমি জয়েন করো। অসুবিধে নেই তো? না না, কোনো অসুবিধে নেই। আজই যে চাকরিটা হয়ে যাবে বিনু তা কল্পনাও করেনি। জগদীশ বললেন, গুড। তবে একটা কথা প্রথমেই বলে রাখি, আমাদের নতুন কাগজ এখনও পাবলিকেশন শুরু হয়নি। খুব বেশি কিছু এক্সপেক্ট করো না। আপাতত ট্রাভেল এক্সপেন্স মিলিয়ে ওই 150 মতন পাবে। বিনু চুপ করে থাকে। আনন্দ তার হয়ে জবাবটা দেয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছে মাস থেকেও কাজ শুরু করে দেবে।
নিউজ পেপারের প্রসপেক্ট যথেষ্ট ভালো। স্বাধীনতার পর থেকে লোকে নানা খবর জানতে চায়, রিডারশিপও বাড়ছে। আমাদের কাগজ দাঁড়িয়ে গেলে এমপ্লয়িরা বঞ্চিত হবে না। ওদিকে নিত্যদাস কথা রেখেছে। ঠিক 13 দিনের মাথায় হেমনাথের চিঠি নিয়ে হাজির হলো। লোকটা যে করিতকর্মা তাতে আর বিন্দুমাত্র সংশয় নেই। যথারীতি সুধাদের দোতলার ড্রয়িং রুমে নিত্যকে বসানো হয়েছে। তার মুখোমুখি বসেছে হিরণ, বিনু এবং সুধা। হেমনাথ বিনুর চিঠির কি উত্তর দিয়েছেন তা জানতে বিনুদের মতন সুধাও ভীষণ উদ্গ্রীব। ঝিনুক অবশ্য আসেনি, সে ভিতর দিকের একটা ঘরে রয়েছে। নিত্যকে সে পছন্দ করে না, তবে তার সমস্ত ইন্দ্রিয় টানটান। বাইরের ঘরে কি কথা হয় শোনার জন্য তার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। পকেট থেকে মুখবন্ধ একটা মোটা খাম বার করে বিনুর হাতে দিতে দিতে নিত্যদাস বলল, হ্যাঁ নেন হেমকর্তার জবাব। কি লিখেছে দাদু? হ্যাঁ আমি কেমন জানুম, জবাব হান্ত খামের ভিতরে, পইরা দেখেন। বিনু বুঝল প্রশ্নটা আহাম্মকের মতন হয়ে গেছে। খামের মুখ ছিঁড়ে চিঠি বার করল সে। হেমনাথের হাতের লেখা একটু টানা হলেও খুবই পরিচ্ছন্ন, কাটাকুটি নেই। সাধু বাংলায় তিনি চিঠিপত্র লেখেন। বিনু পড়তে লাগল। কল্যাণী ও বিনু, তোমরা রাজদিয়া হইতে চলিয়া যাইবার পর কি উৎকণ্ঠার ভিতর আমাদের দিন কাটিয়াছে বুঝাইয়া বলিতে পারিব না। রাজেকের মুখে শুনিয়াছি মহা বিপদের মধ্যে তোমরা তারপাশার স্টিমার ঘাটে পৌঁছাইয়াছিলে। যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটিতে পারিত। তারপাশায় যাইবার পর কি হইয়াছে জানিতে পারি নাই। যাহা হোক, তোমরা শেষ পর্যন্ত শত বিপত্তির মধ্যেও যে কলিকাতায় যাইতে পারিয়াছ, ইহা ঈশ্বরের অশেষ করুণা। লিখিয়াছ বর্তমানে সুধা এবং হিরণের বাড়িতে নিরাপদে আছো। অবনীমোহন তীর্থধর্ম সারিয়া কলিকাতায় ফিরিলে তাহার নিকট চলিয়া যাইবে। সুনীতিদের সম্পর্কে কিছু জানাও নাই। উহাদের সঙ্গে কি তোমার দেখা সাক্ষাৎ হয় নাই? বর্তমানে রাজদিয়া সম্পর্কে তোমাকে কিছু সংবাদ দিতেছি। এখানকার অবস্থা আগের তুলনায় অনেক বেশি উত্তেজনাপূর্ণ। চারিদিকের গ্রামগঞ্জে হঠাৎ রাজাকারদের উৎপাত বাড়িয়া গিয়াছে, তবে রাজদিয়ায় এখনও তাহারা হানা দেয় নাই। তোমরা চলিয়া যাইবার পর কিছু বিহারি মুসলমান ইন্ডিয়া হইতে আসিয়া এখানে প্রচণ্ড উৎপাত করিতেছে। আমাকে না হইলেও অন্যদের প্রকাশ্যেই শাসাইতেছে। উদ্দেশ্য, হিন্দুরা চলিয়া গেলে তাহাদের জমিজমা বাড়িঘর দখল করিয়া বসা। মানুষের মনোবল প্রায় ধসিয়া পড়িয়াছে। প্রতিদিন দলে দলে তাহারা দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে। এই ভাঙন রোধ করিবার উপায় নাই। সাধারণ অশিক্ষিত, অর্ধশিক্ষিত, নিরীহ মানুষজনকে দোষ দিয়া কি হইবে? গান্ধীজি একবার স্থির করিয়াছিলেন পূর্ব পাকিস্তানে আসিয়া থাকিবেন। হয়তো আসিতেন, কিন্তু তাহার পূর্বেই নিহত হইলেন। তিনি আসিলে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি হয়তো বদলাইয়া যাইত। তোমার খুব সম্ভব মনে নাই 47 অক্টোবরে এক প্রার্থনা সভায় গান্ধীজি পূর্ববঙ্গের হিন্দুদের উপদেশ দিয়াছিলেন তাহারা যেন দেশ ত্যাগ না করে। ঈশ্বর ছাড়া অন্য কাহাকেও ভয় পাওয়ার কারণ নাই। যাহারা প্রকৃত সাহসী শাসানের ভয়ে, তাহারা কেহ পিতৃপুরুষের ঘরবাড়ি ছাড়িয়া আসে না। আত্মসম্মান নষ্ট হওয়ার চেয়ে মৃত্যুও শ্রেয়। পরবর্তীকালে বহু ভারতীয় নেতার মুখেও প্রায় একই উপদেশ শোনা গিয়াছে। দূর হইতে উপদেশ বর্ষণ করা অনেক সহজ। তাহাদের নিকট আমার বিশেষ আর্জি, ছদ্মবেশে প্রহরীহীন অবস্থায় একবার আসিয়া পূর্ব পাকিস্তানের অবস্থা স্বচক্ষে দেখিয়া যান। তুমি তো জানো, দেশভাগের সঙ্গে সঙ্গে এই বঙ্গের শিক্ষিত সম্প্রদায় বলিতে যাহাদের বুঝি, উকিল, অধ্যাপক, স্কুল শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, এমনকি রাজনৈতিক দলের নেতা, তাহাদের 90% ইন্ডিয়ায় পলায়ন করিয়াছে। সাধারণ মানুষ কাহার ভরসায়, কাহার মুখের দিকে তাকাইয়া থাকিবে? পুলিশের নিকট অভিযোগ জানাইতে গেলে লাঞ্ছিত হইতে হয়। প্রশাসন সংখ্যালঘুদের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। ভারত সরকার পাকিস্তানের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি না করিলে দেশত্যাগ বন্ধ হইবে না।
তুমি সম্পত্তি বিনিময়ের যে কথা লিখিয়াছ তাহা যথেষ্ট উৎসাহজনক। শাহজাহান সাহেবের জমিজমা এবং বাড়ির মূল্য আমাদের বিষয়ের আশয়ের সমান সমানে হইবে, সেদিক হইতে কোনো লোকসান নাই। তবু এই মুহূর্তে আমি সিদ্ধান্ত লইতে পারিতেছি না, তাহার কারণও জানাইতেছি। তোমার নিশ্চয়ই মনে আছে পাকিস্তানকে ইসলামিক স্টেট বা মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হইয়াছে। কিছুকাল আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বাংলা ভাষাকে পাকিস্তানের সরকারি ভাষা করার দাবি নাকচ করিয়া দেওয়া হইয়াছে, যদিও বাংলা ভাষা অধিকাংশ পাকিস্তানের মাতৃভাষা। লিয়াকত আলীর যুক্তি, যেহেতু পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, সুতরাং ইহার উপযোগী একটি ভাষা প্রয়োজন, সেক্ষেত্রে উর্দুই সর্বোত্তম। খাজা নাজিমুদ্দিন, সিন্ধু প্রদেশের প্রতিনিধি NH গজদার প্রমুখ অনেকেই উর্দুর পক্ষে সওয়াল করেন। পূর্ব পাকিস্তানের ধীরেন্দ্রনাথ দত্ত এবং কংগ্রেসের SC চট্টোপাধ্যায় বাংলার পক্ষে বলেন। তাহাদের যুক্তি, পাকিস্তানের প্রায় 7 কোটি মানুষের মধ্যে 4.5 কোটি বাংলাভাষী, কাজেই তাহা উপেক্ষা করা উচিত নয়। কিন্তু তাহাদের কথায় পশ্চিম পাকিস্তানের অন্য কেহ কর্ণপাত করিতে চাহেন না। তবে পূর্ব পাকিস্তানের তমিজউদ্দিন খান বলিয়াছিলেন, ধীরেনবাবু এবং SC চট্টোপাধ্যায়ের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। যাহা হোক, সম্প্রতি বাংলা ভাষার প্রতি উপেক্ষায় পূর্ব পাকিস্তানে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হইয়াছে। ঢাকায় এবং অন্যান্য কটি শহরে তীব্র প্রতিবাদ চলিতেছে। এই প্রতিবাদ শুধু মুসলমানরাই করিতেছে না, হিন্দুদেরও তাহাদের পাশে টানিয়া লইতেছে। আমার বিশ্বাস, খুব শীঘ্রই পূর্ববঙ্গে সাম্প্রদায়িক ভেদ বুদ্ধি ঊর্ধ্বে বাঙালি জাতীয়তাবাদের স্ফুরণ ঘটিবে। আমি সেই লক্ষণ দেখিতে পাইতেছি। শত্রু সম্পত্তি ঘোষণার কথা আমিও শুনিয়াছি, তবে এখনও তাহা কার্যকরী হয় নাই। আমি অন্তত তেমন কিছু জানি না। ভাষা লইয়া যে আন্দোলন শুরু হইয়াছে, তাহাতে এই তমসাচ্ছন্ন সময়ে আলোর রেখা দেখা যাইতেছে। আমি তাই আরও কিছুকাল অপেক্ষা করিতে চাই। যে লোকটি তোমার পত্র লইয়া আসিয়াছে তাহার নাম জয়নাল। সে পাকিস্তানি, ফরিদপুরে বাড়ি। তোমার চিঠি কিভাবে পাইল জিজ্ঞাসা করায় জানাইল নিত্য দাস তাহাকে দিয়াছে। নিত্য নাকি জয়নালের মতন আরও বহু পাকিস্তানি মারফত সম্পত্তি বিনিময়ের কারবার করিতেছে। লোকটা যে অত্যন্ত ধুরন্ধর তাহা অনেক দিন ধরিয়াই জানি। অবশ্য একটা বিশেষ উপকার সে করিয়াছে। তোমার পত্র কৌশলে আমার নিকট পৌঁছাইয়া দিয়া দুর্ভাবনার অবসান ঘটিয়াছে। জয়নালকে আমি কিছু টাকা দিয়াছি। সে বলিয়াছে, তুমি চিঠি লিখিলে সে নিত্যদাসের নিকট হইতে লইয়া আসিবে। আপাতত উহাদের মাধ্যমে তোমার সহিত যোগাযোগ রাখিতে হইবে। তোমার 2 দিদা এবং আমি ভালো আছি। সুধাদের কাছে ঝিনুক আনন্দে আছে, তাহার অপ্রকৃতিস্থ ভাবটা কাটিয়া গিয়াছে, ইহাতে নিশ্চিন্ত বোধ করিলাম। তোমাদের সকলের কুশল কামনা করি। আমাদের আশীর্বাদ এবং স্নেহ লইও। তোমার পত্রের আশায় রহিলাম। ইতি আশীর্বাদক দাদু। চিঠিটা এক নিঃশ্বাসে পড়ে মুখ তুলল বিনু। সবাই অসীম আগ্রহে তার দিকে তাকিয়ে আছে। নিত্যদাস বলল, জয়নাল আমারে খবর পাঠাইছে, হেমকর্তা বাড়ি জমিন অহন এক্সচেঞ্জ করতে চান না। চিঠিতে কি হেই কথাই লেখছেন ছোটবাবু? হ্যাঁ। আপনি তেনারে বুঝাইয়া আবার চিঠি দেন, লিখবেন পাকিস্তানে হিন্দুরা থাকতে পারবো না। দেশের মায়ায় হেইখানে পইরা থাইকা তেনে যেন নিজের সর্বনাশ ডাইকা না আনেন। শাহজাহান সাহেবরে কমু আর কয়দিন অপেক্ষা করেন। পুরপার কইরা অন্যের জমিনের লগে এক্সচেঞ্জ কইরা যেন না ফেলান। বিনু দ্রুত ভেবে নিল, হেমনাথকে তার খোয়ানো সার্টিফিকেট বা ডিগ্রির জন্য চিঠি তো লিখতেই হবে। তাছাড়া সম্পত্তি বিনিময়ের ব্যাপারে যাতে দ্রুত সিদ্ধান্ত নেন সেটার ওপর বিশেষভাবে জোর দেবে। হেমনাথ বড় বেশি আবেগপ্রবণ। বাঙালি জাতীয়তাবাদ নিয়ে তিনি যা ভাবছেন সেটা হয়তো অলীক স্বপ্ন মাত্র। বাংলা ভাষার ব্যাপারে পূর্ব বাংলা যে খুবই ক্ষুব্ধ, পাকিস্তানের কাগজগুলোতেও তার কিছু কিছু রিপোর্ট বেরিয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দু হল করাচি। অবাঙালি মুসলমানদের হাতেই সর্বস্ব, অর্থ, রাজনৈতিক শক্তি, সেনাবাহিনী। বাঙালি মুসলমানরা সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু অবাঙালিদের বিরুদ্ধে কতটা কি করতে পারবে, তাদের ক্ষোভ আদৌ বিস্ফোরণে ফেটে পড়বে কিনা সে সম্বন্ধে যথেষ্ট সংশয় আছে। এই তো সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হলো। এর মধ্যেই পূর্ব পাকিস্তানে হিন্দু মুসলমান মিলিতভাবে বাঙালি জাতীয়তাবাদের নবজাগরণ ঘটাবে।
এতখানি আশাবাদী বিনু অন্তত নয়। সেই হেমনাথকে লিখবে যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন কলকাতায় চলে আসার ব্যবস্থা করেন, অবশ্যই সম্পত্তি বিনিময় করে। নিত্যদাস বলল, আমার অন্যহানে একটা জরুরি কাম আছে ছোটবাবু, অহনি উঠতে হইব। আপনি ভালা কইরা গুছাইয়া চিঠি লেখা রাখেন, 2-1 দিনের মধ্যে আইসা আমি লইয়া যামু। নিত্য চলে যাবার পর ঝিনুকরা ছুটে বাইরের ঘরে চলে আসে। তিনজনেরই এক প্রশ্ন, হেমনাথ কি লিখেছেন। চিঠিটা তাদের দিকে বাড়িয়ে দিয়ে বিনু বলল, পড়ে দেখো। একে একে সবাই পড়ে ফেলল। প্রথমে ঝিনুক, তারপর সুধা, শেষে হিরণ। আরও সপ্তাহখানেক বাদে সন্ধেবেলায় ভীষণ ব্যস্তভাবে অফিস থেকে ফিরে এলো হিরণ। অন্য সব দিন তাকে লঘু মেজাজে দেখা গেছে, হাসি খুশি আমোদে। ফিরেই সুধা আর ঝিনুককে নিয়ে চা খেতে খেতে জমজমাট আসর বসিয়ে দিত। অনেক রাত পর্যন্ত আড্ডা, হইচই, মজার মজার গল্প, ছুটির দিনে কোথায় বেড়াতে যাবে তার পরিকল্পনা। কিন্তু আজ হিরণকে অন্যরকম দেখাচ্ছে, কেমন যেন চিন্তাগ্রস্ত, চোখে মুখে অস্থিরতার ছাপ। সুধা জিজ্ঞেস করল, কি হয়েছে, তোমাকে আজ এরকম দেখাচ্ছে কেন? হিরণ জানায়, সে যেমন অফিস ছুটির পর ভবানীপুরে যায় তেমনি আজও গিয়েছিল। অবনীমোহন উত্তরকাশী, আলমোড়া, হরিদ্বার নানা তীর্থস্থান ঘুরে কাল কলকাতায় ফিরে এসেছেন। ধর্মের দিকে ঝোঁকার পর গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন। তখন থেকেই সংসারের সঙ্গে তার সম্পর্ক আলগা হয়ে গিয়েছিল। এবার যেন পার্থিব সমস্ত ব্যাপারে তাকে আরও বেশি উদাসীন মনে হয়েছে হিরণের। ঝিনুক আর বিনুর কথা জানাতে তাদের ভবানীপুরে পাঠিয়ে দিতে বলেছেন, কিন্তু সেই বলার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। বেশ কবছর বাদে ছেলের সঙ্গে দেখা হবে, অথচ তাকে কেমন যেন আবেগশূন্য মনে হলো। এটাই হিরণকে ভাবিয়ে তুলেছে। হিরণ জিজ্ঞেস করল, কবে ভবানীপুর যেতে চাও বিনু? আমি এখনই যাব। হিরণ এবং সুধা বুঝতে পারছে অবনীমোহনের কাছে যাওয়াটা বিনুদের পক্ষে কতটা জরুরি, তাই কেউ বাধা দিল না। সুধা বলল, তাহলে চল, আমরা তোদের পৌঁছে দিয়ে আসি, বাবার সঙ্গেও অনেকদিন বাদে দেখা হবে। অবনীমোহনের সঙ্গে ঝিনুককে নিয়ে একাই দেখা করতে চায় বিনু। বাবা কতখানি বদলে গেছেন, ঝিনুকের সঙ্গে কী ধরনের আচরণ করবেন কিছুই অনুমান করা যাচ্ছে না। অবনীমোহন হয়তো সরাসরি ঝিনুক সম্পর্কে কিছু বলবেন, তারও তো কিছু বলার থাকবে। সুধা এবং হিরণ তার অত্যন্ত আপনজন, তবু আজ তাদের সঙ্গে আর কেউ থাকুক সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। বিনু বলল, তোরা কাল যাস, আমি ঝিনুককে নিয়ে গিয়ে আগে বাবার সঙ্গে কথা বলি। সুধা কি বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে হিরণ বলল, হ্যাঁ ঠিক আছে, ওরাই যাক আজকে, আমরা পরে যাব। স্বামীর মুখের দিকে তাকিয়ে সুধা কি অনুমান করে নিল, কিছু আর বলল না। দ্রুত পোশাক পাল্টে ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল বিনু আর ঝিনুক। হিরণ বড় রাস্তা পর্যন্ত এসে ওদের ট্রামে তুলে দিয়ে গেল। জোড়া সিটে পাশাপাশি বসেছিল বিনুরা। প্রায় ফাঁকা ট্রাম চাকায় ধাতব আওয়াজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। বাইরে রাতের কলকাতার নানা দৃশ্য, আলো, ভিড়, বড় বড় বাড়ি, উঁচু উঁচু গাছ, পাশ দিয়ে সাঁই সাঁই ছুটে যাওয়া অজস্র গাড়ি ঘোড়া। ঝিনুক কথা বলছিল না। বিনু লক্ষ্য করল তার চোখে মুখে ফিরে এসেছে পুরনো উৎকণ্ঠা, ভয় আর অস্থিরতা। বলল, অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এমন ভরসা বিনু আগেও বহুবার দিয়েছে। ঝিনুক উত্তর দিল না। 8 ঘন্টার মধ্যে ভবানীপুরে প্রিয়নাথ মল্লিক রোডে সেই তেতলা বাড়িটায় পৌঁছে গেল বিনুরা। 20-22 দিন আগে ঘোড়ার গাড়িতে চেপে শিয়ালদা স্টেশন থেকে অনেক রাতে এখানে এসেছিল তারা। সেদিন বাড়িটা অন্ধকারে ডুবেছিল, কিন্তু আজ প্রতিটি ঘরে আলো জ্বলছে, জানালাগুলোও খোলা। সদর দরজা বন্ধ রয়েছে। এটা তাদেরই বাড়ি, তার বাবার তৈরি। তবু দরজার সামনে দাঁড়িয়ে বিনু অনুভব করল হৃদস্পন্দন পলকের জন্য থমকে গেছে। পরক্ষণে প্রায় মরিয়া হয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগল। কিছুক্ষণ পর দরজা খুলে দিল মাঝবয়সী একটা কাজের লোক, পরনে খাটো ধুতি আর আধময়লা ফতুয়া। খুব ছেলেবেলায় কি একে দেখেছে? বিনুর মনে পড়ল না। খুব সম্ভব অবনীমোহন পরে ওকে রেখেছেন। লোকটা জিজ্ঞেস করল, কাকে চাইছেন? বাবা বাড়ি আছেন? আপনার বাবা? কে তিনি? বিনু অবনীমোহনের নাম করল। লোকটা এবার ব্যস্ত হয়ে পড়ল,
আসুন আসুন, বাবুর মুখে আপনার কথা শুনেছি, পাকিস্তানে থাকতেন তো। হ্যাঁ। বাবা বাবা কোথায় আছেন? 3 তলায়। সিঁড়ি ভাঙতে ভাঙতে চারিদিকে তাকাচ্ছিল বিনু। জাতিস্বরের মতন সব কিছু মনে পড়ে যাচ্ছিল তার। কে কোন ঘরে থাকতো, কোনটা ড্রয়িং রুম, কোনটা রান্নাঘর, কোনটা ভাড়ার ঘর, কোথায় বসে খাওয়া হতো ইত্যাদি। লোকটা তাদের প্রকাণ্ড একখানা ঘরে নিয়ে এলো। এটা ছিল সুরমা আর অবনীমোহনের ঘর। মা নেই, রাজদিয়ার চিতাভাস্যে কবেই তিনি বিলীন হয়ে গেছেন। অবনীমোহন দক্ষিণ দিকের দেওয়ালের ধারে একটা বিশাল মেহগিনি কাঠের খাটে বসে আছেন। পরনে লুঙ্গির মতন করে পরা থান এবং গেরুয়া পাঞ্জাবি, তার ওপর পাতলা চাদর জড়ানো। বিনু লক্ষ্য করল বাবার চেহারা আগের মতন পাতলা ছিপছিপে নেই, যথেষ্ট মেদ জমেছে, কাঁধ পর্যন্ত লম্বা চুল, মুখ কাঁচা পাকা দাড়িতে ঢাকা, চোখে মুখে শান্ত সমাহিত একটা ভাব। মনে হয় অলৌকিক কোনো কিছুর মধ্যে মগ্ন হয়ে আছেন। তার খাটের পাশে উঁচু টেবিলে অর্ধলঙ্গ বিরাট বিরাট জটাওয়ালা এক সাধুর বড় ফটো। ফটোটা ঘিরে ফুলের মালা, সামনে অনেকগুলো ধূপকাঠি জ্বলছে। ধূপের ধোঁয়ায়, ফুলের সুগন্ধে ঘর ভরে আছে। অন্যদিকের দেওয়ালগুলোর পাশে ভারী ভারী আলমারি, একটা মাঝারি লোহার সিন্দুক, ড্রেসিং টেবিল, কটা চেয়ারও রয়েছে। কয়েক পলক বিনুর দিকে তাকিয়ে রইলেন অবনীমোহন। কৈশোরে যে ছেলেকে শেষ দেখেছেন সে এখন পূর্ণ যুবক, তবু চিনতে অসুবিধা হলো না। মৃদু হাসি ফুটল তার মুখে। নির্লিপ্ত সুরে বললেন, এসো, ওখান থেকে 2টো নিয়ে এসে কাছে বসো। দূরের চেয়ারগুলোকে দেখালেন। বিনু আর ঝিনুক অবনীমোহনকে প্রণাম করে চেয়ার টেনে এনে বসল। বিনু লক্ষ্য করেছে হেমনলিনীর মতন পা সরিয়ে নেননি অবনীমোহন, অর্থাৎ ঝিনুক তার কাছে অচ্ছুত নয়। আশান্বিত হয়ে ওঠে বিনু। অবনীমোহন বললেন, সন্ধ্যের একটু আগে হিরণ এসেছিল, তার মুখে তোমাদের সম্বন্ধে সব শুনলাম। ভেবেছিলাম 2-1 দিন পরেই আসবে। খগেন, এ খগেন। সেই মাঝবয়সী লোকটা তেতলার বিনুদের পৌঁছে দিয়ে চলে গিয়েছিল, আবার ফিরে এলো। অবনীমোহন তাকে বললেন, ওরা রাত্রিরে খাবে, ব্যবস্থা করো। আচ্ছা। খবরের কাগজে পড়ি পাকিস্তানের খুব খারাপ অবস্থা, দলে দলে রিফিউজি চলে আসছে। তোমরা এসে ভালো করেছো, তবে তোমার হেমদাদু আর দিদাদের নিয়ে এলে না কেন? ওরা তো এলেন না। তুমি নিশ্চয়ই অনেক আশা নিয়ে আমার কাছে চলে এসেছো, কিন্তু আমি কি অবস্থায় আছি সেটা কি জানো? হ্যাঁ, কিছু কিছু শুনেছি। কিছু কিছু নয়, সবটাই তোমার জানা দরকার। অবনীমোহন শুরু করলেন। রাজদিয়া থেকে অসমে গিয়ে কন্ট্রাক্টারি করে 2 হাতে অঢেল টাকা রোজগার করেছিলেন। যুদ্ধ শেষ হলে কলকাতায় চলে আসেন। তখন ব্যাঙের ছাতার মতন অসংখ্য ব্যাংক গজিয়েছে। তার একটায় তার সমস্ত টাকা জমা রেখেছিলেন। সেই ব্যাংকের মালিকরা রাতারাতি লালবাতি জ্বালিয়ে সব টাকা নিয়ে উধাও হয়ে যায়। আরও অনেকের মতন সর্বশান্ত হয়ে পড়েন অবনীমোহন। তবু নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। বাড়ি মর্টগেজ দিয়ে এবং নানা জায়গা থেকে কিছু টাকা জোগাড় করে ফের অন্য ব্যবসা আরম্ভ করেছিলেন, কিন্তু সেখানেও ডাহা ফেল। তার মাথায় এখন বিপুল ঋণের বোঝা। নতুন ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়ায় তার সমস্ত উদ্যম, মনের জোর একেবারে ধ্বংস হয়ে গেছে। মেরুদণ্ড ভেঙে চুরমার। আশাহীন বিপর্যস্ত অবনীমোহন তখন উদ্ভ্রান্তের মতন এখানে ওখানে ছুটছেন। কি করবেন বুঝতে পারছেন না। সেই সময় অপার শান্তির সন্ধান পেলেন। জটাধারী সেই সাধুর ফটোটার দিকে আঙুল বাড়িয়ে অবনীমোহন বললেন, হঠাৎ একজন এর খোঁজ দিল। যোশী মঠে গিয়ে দর্শন পেলাম, এর কাছেই দীক্ষা নিয়েছি। আর কোনো দুঃখ নেই। টাকা পয়সা তো 2 দিনের মোহ মাত্র, সেই সব নিয়ে আমি আর এখন ভাবি না। জীবনে কোনটা লাভ কোনটা লোকসান গুরুদেব চোখে আঙুল দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন। অনন্ত বিস্ময়ে বাবাকে দেখছিল বিনু।
এই কি তার আজন্মের চেনা অবনীমোহন? কখনো এক জায়গায় স্থিত হননি, কত কী না করে বেরিয়েছেন। ব্যবসা, অধ্যাপনা, সুদূর পূর্ব বাংলায় জমি জমা কিনে চাষবাস, যুদ্ধের আমলে আসামে গিয়ে কন্ট্রাক্টরি, ফের ব্যবসা, ঝুঁকির পর ঝুঁকি, অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার। নির্বিঘ্ন ঝঞ্ঝাটহীন এমন কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। সেই অবনীমোহন কিনা শেষ জীবনে শান্তির সন্ধানে গুরুদেবের পদতলে আশ্রয় নিয়েছেন। অবনীমোহন বলতে লাগলেন, বিনু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমার ঋণ সুদে আসলে বিরাট হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই বাড়িটা বিক্রি করলে সেই ঋণ শোধ হয়ে হাতে কিছু টাকা থাকবে। ভেবেছিলাম আমি তাই নিয়েই গুরুদেবের আশ্রমে চলে যাব, কিন্তু তুমি এসে পড়েছ। নিশ্চয়ই ওপার থেকে কিছু আনতে পারোনি। সেই টাকার অর্ধেক আমি তোমাকে দেব। বিনুর মাথায় সমস্ত সৌরলোক খান খান হয়ে ভেঙে পড়ে। এই বাড়ি বেচে দিলে ঝিনুককে নিয়ে সে কোথায় থাকবে? রুদ্ধশ্বাসে বলল, বাড়িটা কি কোনোভাবেই বাঁচানো যায় না বাবা? অসম্ভব। অঋণী থেকেই আমি মরতে চাই। ঘরের ভিতর হঠাৎ অন্তহীন নৈশব্দ নেমে আসে। হিরণের মুখে শুনলাম তুমি একটা চাকরি পেয়েছ। হ্যাঁ, আনন্দদা কাজটা জোগাড় করে দিয়েছেন। আসছে মাসে জয়েন করব। এটা ভালো খবর। তোমার সঙ্গে আমার একটা দরকারি কথাও আছে, কিন্তু সেটা শুধু তোমাকেই বলতে চাই। ঝিনুক, তুমি একটু পাশের ঘরে যাও। ওখানে খাট বিছানা, চেয়ার টেয়ার সবই আছে। নতমুখে ঘর থেকে বেরিয়ে গেল ঝিনুক। অবনীমোহন সোজাসুজি ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন, ঝিনুকের খবরটা আমি অনেক আগেই পেয়েছি বিনু। ভীষণ দুঃখজনক ঘটনা, শুনে খুব কষ্ট হয়েছিল। কিন্তু ঝিনুককে যে পাকিস্তান থেকে আনলে, ওকে নিয়ে কি করবে কিছু ভেবেছ? ঠিক এই ধরনের একটা প্রশ্ন সেদিন ঝুমাও করেছিল। বিনুর বুকের ভিতরটা আমূল কেঁপে যায়। সে উত্তর দেয় না। অবনীমোহন সমানে বলে যান, কোনো আত্মীয় স্বজন এমন মেয়েকে শেল্টার দেবে কিনা সন্দেহ। তুমি যদি আলাদা বাড়ি ভাড়া করে ওকে নিজের কাছে রাখতে চাও, হাজারটা প্রশ্ন উঠবে। লোকে জানতে চাইবে মেয়েটাকে, তোমার সঙ্গে তার কি সম্পর্ক। কি জবাব দেবে তখন? শুধু একটা পথই খোলা আছে। কি পথ বাবা? তুমি যদি ওকে বিয়ে করো, সমস্যাটা মিটতে পারে। কিন্তু তুমি ওকে বিয়ে করলে তোমার আত্মীয়রা তোমাদের ত্যাগ করবে। তাছাড়া এমন একটা মেয়েকে বিয়ে করার সাহস কি তোমার আছে? বিনুর মনে হলো তার চারপাশের সমস্ত পৃথিবী ধসে পড়ছে। বিষ বাষ্পে ভরা পূর্ব বাংলা থেকে কি নিদারুণ আতঙ্কের মধ্যে ঝিনুককে সীমান্তের এপারে নিয়ে এসেছে শুধু সেই জানে। কিন্তু অবনীমোহন তাকে জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে দুরূহ সংকটের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। বিপন্ন, দ্বিধাগ্রস্ত, শ্বাসরুদ্ধ বিনু কি জবাব দেবে ভেবে পেল না। একটা কথা ভেবে দেখতে পারো, এ জাতীয় মেয়েদের জন্য গভর্নমেন্টের হোম আছে। সেখানে আপাতত ঝিনুককে রাখা যেতে পারে। বিনু এবারও চুপ। অবনীমোহন বলতে লাগলেন, ভেবে দেখো। এবার তুমি ঝিনুকের কাছে যাও। এক্ষুনি নয়, সময় নিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওকে হোমের ব্যাপারটা বলো। শরীর এবং মন কঠিন আঘাতে অসাড় হয়ে গেছে। নিজেকে ধীরে ধীরে টেনে তুলল বিনু। পাশের ঘরে এসে দেখল সেটা একেবারে ফাঁকা। সে ডাকতে লাগলো, ঝিনুক,
ঝিনুক? সাড়া নেই। তেতলার অন্য ঘরগুলো আতিপাতি করে খুঁজল বিনু, কোথাও ঝিনুককে পাওয়া গেল না। সিঁড়ি বেয়ে বেয়ে দোতলায়, তারপর একতলায় নেমে এলো, কিন্তু ঝিনুক কোথাও নেই। একতলার কিচেনে রান্না করছিল খগেন, তাকে জিজ্ঞেস করলো ঝিনুককে দেখেছে কিনা। খগেন জানালো রান্নাবান্না নিয়ে সে এতই ব্যস্ত যে সে লক্ষ্য করেনি দিদিমণিকে। অবনীমোহন ঝিনুককে পাশের ঘরে যেতে বলেছিলেন, সে নিশ্চয়ই যায়নি সেখানে। দরজার আড়ালে দাঁড়িয়ে অবনীমোহনের কথাগুলো শুনেছে। বিনুর শ্বাসক্রিয়া বন্ধ হয়ে এসেছে। সে সদর দরজার দিকে দৌড়ালো, সেটা হাট করে খোলা। বাইরে বেরিয়ে উদ্ভ্রান্তের মতন ঝিনুককে ডাকতে ডাকতে প্রিয়নাথ মল্লিক রোডের এক মাথা থেকে অন্য প্রান্তে ছুটতে লাগলো। তারপর চলে এলো ট্রাম রাস্তায়, কিন্তু নেই, ঝিনুক নেই, কোথাও নেই। যেদিকে যত দূর নজর যায় অবিরল গাড়ির স্রোত, ভিড় ভিড় আর ভিড়। তার মধ্যে চিরদুঃখী মেয়েটাকে কোথাও দেখা গেল না। অঘ্রাণ মাস পড়ে গেছে। কুয়াশায় চারিদিক ঝাপসা। উত্তরে বাতাসে গাঢ় হয়ে হিম মিশে যাচ্ছে। কুহেলি বিলীন আকাশের নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বিনু। প্রফুল্ল রায়ের সুদীর্ঘ কেয়াপাতার নৌকো উপন্যাস আজকে এখানে শেষ হলো। যারা এতদিন ধরে এত সময় দিয়ে আমার অডিও স্টোরি শুনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এত বড় উপন্যাস শোনার পরেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে আগামীতে যখনই আমি নতুন কোনো উপন্যাস শুরু করি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে, আমার নতুন শ্রোতা বন্ধু যারা এরকম বড় উপন্যাস শুনতে চান, আমার চ্যানেলে সমরেশ মজুমদারের কালপুরুষ, মৌসলকাল, এছাড়াও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব, মানবজমিন, দূরবীন এইসব কালজয়ী উপন্যাসগুলো রয়েছে। আর তাছাড়াও বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস মাধুকরীও আমি আমার চ্যানেলে পাঠ করেছি। আপনারা যদি এখনও না শুনে থাকেন, যদি শুনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই শুনতে পারেন। আশা করি ভালো লাগবে। খুব শিগগিরই একটা নতুন উপন্যাস নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।